কোয়ালিটির ক্লাস প্রোভাইড করতে, যাতে একটা অনেক পেইড ব্যাচ এগুলো পাবা না, ফ্রিতে আমরা যা দিচ্ছি। আম, আচ্ছা ঠিক আছে, আশা করি সব কিছু ক্লিয়ার আছে। আমরা তাহলে ক্লাস শুরু করি আজকের। তো ওকে, তো দেখো আমাদের প্রথমে যে কথাটা বলছে এখানে যে প্রিপোজিশনের সংজ্ঞা এবং অবস্থান, তার মানে আমরা প্রথমে প্রিপোজিশনের সংজ্ঞা এবং অবস্থান দেখব। তো দেখো এখানে কি বলছে যে যে শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কার কার পূর্বে ভাইয়া? নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তবে নাউন অথবা প্রোনাউন ছাড়া শুধু ভার্বের সাথে বসলে তা অ্যাডভার্ব হয়ে যায়। তার মানে এত বড় কথার ভিতরে দুইটা কথা মনে রাখবা। একটা কথা হলো যে প্রিপোজিশন সবসময় নাউন অথবা প্রোনাউনের আগে বসে। কার আগে বসে ভাইয়া? নাউন অথবা প্রোনাউনের আগে বসে। আর যদি কখনো ভার্বের সাথে বসে, ভার্বের সাথে বসলে সেটা কি হয়ে যাবে? সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো, তখন কিন্তু সেটা প্রিপোজিশন থাকবে না, সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দেখো আমি এখানে এখানে উদাহরণ দিয়ে বলছে যে হি ইজ ইন দ্য রুম। এই যে হি ইজ ইন দ্য রুম, ইন দ্য রুম, দ্য রুমটা কি? এটা এই রুমটা কি? রুমটা হলো একটা নাউন, ঘর, নাউন। তাহলে নাউনের আগে যেটা বসবে সেটা কি? অবশ্যই প্রিপোজিশন। এই যে নাউন বা প্রোনাউনের আগে যেটা বসবে সেটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন বলবো। এখানে একটা বলছে কাম ইন, কাম ইন। দেখো কাম মানে কি? আসা বা যাওয়া, যেটাই বলুক। তো কাম একটা কি? ভার্ব। তো ভার্বের সাথে যখন আমাদের বসবে প্রিপোজিশন আকারে, তখন সেটাকে আমরা কিন্তু প্রিপোজিশন বলবো না, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তো কাম ইন থাকলে তোমরা জানো, অনেকে যদি এই প্রশ্নটা আসে যে কাম ইন দিয়ে তোমাকে জিজ্ঞেস করতেছে যে ইন এই শব্দে, সরি এই সেন্টেন্সে ইন শব্দটা কি হিসাবে ব্যবহার করা হয়েছে। তো অনেকে কি করবে? চোখ বন্ধ করে প্রিপোজিশন দাগায় দিয়ে আসবে, কারণ ইন, টু, অন এগুলো আমরা জানি যে এগুলো আসলে সাধারণত প্রিপোজিশন। কিন্তু তোমাকে দেখা লাগবে সেন্টেন্সের গঠনটা কেমন। যখনই দেখতেছো ভার্বের সাথে ইনটা বসছে, তখন এটা কি হয়ে যাবে? এটা অ্যাডভার্ব হয়ে যাবে, এটা কিন্তু তখন আর প্রিপোজিশন থাকবে না। ঠিক আছে? তো আমরা যে দুইটা সংজ্ঞা বললাম, যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসলে সেটাকে বলবো প্রিপোজিশন, আর ভার্বের সাথে বললে সেটাকে বলবো কি? অ্যাডভার্ব। তো এই দুইটাও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে। যেমন দেখো এখানে 1 নাম্বার বিগত বছরের প্রশ্নগুলোতে আমরা সলভ করি। প্রথমে কি বলছে এখানে দেখো যে প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর, কিসের আগে বসে? দেখো এটা এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। কিসের আগে বসে? দেখো এখানে কি কি আছে? ইন্টারজেকশন, নাউন, কনজাংশন, আরেকটা কি আছে? নাউন এবং প্রোনাউন। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? নাউন অর প্রোনাউন। অনেকে আবার কি করে, তাড়াহুড়া জায়গাতে যে নাউন দাগায় দিয়ে আসবে। সে তো জানে যে নাউনের আগে বসলে তো প্রিপোজিশন হয়। আর একটা অপশন যে নাউন এবং প্রোনাউন দুইটা আছে, সেটা সে খেয়ালও করবে না। তো আমরা যে কোনো এমসিকিউ দাগানোর আগে অবশ্যই সবগুলো অপশন ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে? তো আমাদের একটা অ্যান্সার কি হবে? ডি, নাউন বা প্রোনাউন। ঠিক আছে? নাউন বা প্রোনাউনের আগে সবসময় প্রিপোজিশন বসে। প্রিপোজিশন স্ট্যান্ডস বিফোর নাউন অর প্রোনাউন। আচ্ছা 2 নম্বর প্রশ্নে কি বলছে এখানে দেখো যে এ প্রিপোজিশন ইউজড উইথ আ ভার্ব ইজ অ্যান। যখন ভার্বের সাথে প্রিপোজিশন ইউজ করা হয় সেটাকে আমরা কি বলি? একটু আগে পড়লাম যে নাউন বা প্রোনাউন ছাড়া শুধু ভার্বের সাথে বলি সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। তো এ প্রিপোজিশন ইউজড উইথ আ ভার্ব ইজ অ্যান কি হবে? অ্যাডভার্ব হবে। ঠিক আছে? দেখো এটাও কিন্তু আইইউতে আসছে। তো এগুলা কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন, এগুলা কিন্তু অবশ্যই মনে রাখা লাগবে। আচ্ছা তারপরের স্লাইডে চলে যায়। দেখো এখানে কি বলছে যে প্রিপোজিশনের প্রকারভেদ, প্রিপোজিশনের প্রকারভেদগুলো আমরা একটু দেখব। তো একটা প্রকার আছে সিম্পল প্রিপোজিশন। দেখো আমরা জানি যে অ্যাট, বাই, ফর, ইন, অন এগুলা জেনারেলি আসলে কি? এগুলাকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। আর একটা আছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি? কম্পাউন্ড প্রিপোজিশনটা সবসময় প্রিফিক্স হিসাবে ব্যবহার করা হয়। কি হিসাবে ভাইয়া? প্রিফিক্স। মানে কোন একটা ওয়ার্ডের পূর্বে বসবে। প্রিফিক্স মানে কি? পূর্বে বসবে। কার কার পূর্বে বসবে? সে ওয়ার্ডটা হইতে পারে নাউন, সে ওয়ার্ডটা হইতে পারে অ্যাডজেক্টিভ, সে ওয়ার্ডটা হইতে পারে অ্যাডভার্ব। তার মানে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে যে ওয়ার্ডটা বসবে প্রিফিক্স হিসাবে, সেটাকে আমরা কি বলবো? সেই প্রিপোজিশনটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন এটা হইতে পারে কি? অ্যাক্রস, অ্যালং, বিহাইন্ড। এই ওয়ার্ডগুলো আসলে কি? নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সামনে বসে কি হিসাবে বসে? কম্পাউন্ড প্রিপোজিশন হিসাবে বসে। ঠিক আছে? তারপর আর একটা টাইপ আছে বা প্রকার আছে, সেটাকে বলা হয় ফ্রেজ। ফ্রেজ মানে আসলে কি? ফ্রেজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে অনেকগুলো শব্দ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হলো কি? একাধিক শব্দ। আমি একটু লিখে দিই দেখো যে একাধিক শব্দ, হ্যাঁ একাধিক শব্দ, দুই বা ততোধিক, দুইয়ের চাইতে বেশি হইতে পারে। যেমন দেখো এখানে বলছে অ্যাকর্ডিং টু,
অ্যাকর্ডিং টু, এই যে অ্যাকর্ডিং একটা ওয়ার্ড আর টু একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে এখানে প্রিপোজিশন গঠন করছে, এই জন্য এটাকে বলতেছে কি ফ্রেজিয়াল প্রিপোজিশন। ঠিক আছে, বা ইনস্টেড অফ, এটাও একটা কি ফ্রেজিয়াল প্রিপোজিশন। বা যেখানে তিনটা ওয়ার্ড দেখো, ইন, ফ্রন্ট, অফ, তিনটা মিলে কি গঠন করছে ফ্রেজিয়াল প্রিপোজিশন। এভাবেই কিন্তু এটাও কিন্তু প্রিপোজিশনের একটা কি প্রকার। তারপরে দেখো এখানে কি বলছে, 4 নাম্বার যে প্রকারটা সেটা হলো পার্টিসিপল। আমরা জানি কি যে ভার্বের সাথে আইনজি যুক্ত হলে সেটাকে আমরা পার্টিসিপল বলি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে পার্টিসিপল হিসাবে প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করা হয়। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আসলে আইএনজি যুক্ত থাকবে, যেমন কনসিডার, তার সাথে আইএনজি যুক্ত কনসিডারিং, রিগার্ডের সাথে আইএনজি যুক্ত রিগার্ডিং। ঠিক আছে, যখন এই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, আইএনজি যুক্ত থাকবে এবং সেটা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হবে, তখন আমরা সেটাকে কি বলবো পার্টিসিপল প্রিপোজিশন। কি বলবো ভাইয়া? পার্টিসিপল প্রিপোজিশন। এখন দেখো এই যে প্রিপোজিশনের প্রকারভেদ, এগুলা থেকেও কিন্তু বিগত বছরে প্রশ্ন আসে। কিন্তু তোমরা দেখো, তোমরা কিন্তু এই পর্যন্ত অনেকগুলো প্রিপোজিশনের ক্লাস করছো, কোনো ক্লাসে কিভাবে শেখায় এইগুলা থেকে যে পরীক্ষাতে আসে, এগুলো কিন্তু কোনো শেখায় না। সবসময় কি শেখায় যে কোনো একটা বস্তুর উপরে থাকলে ওয়ান, ভেতরে থাকলে ইন, নিচে থাকলে আন্ডার, এগুলো শেখায়। কিন্তু যে প্রিপোজিশনের যে প্রকারভেদ হয় সেগুলো থেকেও যে প্রশ্ন আসে, এগুলো কিন্তু কোনো ক্লাসে আমার মনে হয় না যে শেখায়। তো যাই হোক, আমরা এখন দেখি যে বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করি। এখানে কি বলছে যে দ্য ওয়ার্ড অ্যান অ্যাকাউন্ট অফ ইজ আ কি অ্যান অন অ্যাকাউন্ট অফ। দেখো তিনটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড তার মানে কি তিনটা ওয়ার্ড মিলে যখন দুই বা ততোধিক বা একাধিক ওয়ার্ড মিলে যখন একটা প্রিপোজিশন গঠন করবে বা একটা ফ্রেজ গঠন করবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফ্রেজিয়াল প্রিপোজিশন। দেখি তো এখানে অপশনে কি আছে, কম্পাউন্ড প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, একটা কি ফ্রেজাল প্রিপোজিশন। আমরা একটু আগে দেখলাম যে একাধিক ওয়ার্ড যখন থাকবে অন অ্যাকাউন্ট অফ, ঠিক আছে, আমরা পড়ছিলাম যে ইন ফ্রন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ, এই সবগুলো কি হবে? এগুলো হবে ফ্রেজাল প্রিপোজিশন। বুঝতে পারছো কিনা? তারপরে দেখো 2 নাম্বার অপশনে কি বলছে, বা 2 নাম্বার প্রশ্নে কি বলছে যে হোয়াই কান্ট ইউ গো ড্যাশ ইওর ফাদার। হোয়াই ক্যান্ট ইউ গো ড্যাশ ইওর ফাদার। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 18-19 সেশনে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কমপ্লেক্স একটা প্রশ্ন, একটু কঠিন প্রশ্নটা, কিন্তু আমি সহজ করে দিচ্ছি। এখানে অ্যান্সার হবে বি, অ্যালং উইথ। কেন অ্যালং উইথ হবে? দেখো এখানে গো আছে, তারপরে অ্যালং এবং তারপরে উইথ, এই তিনটা ওয়ার্ড মিলে কি হয়? তিনটা ওয়ার্ড মিলে হয় গো অ্যালং উইথ, গো অ্যালং উইথ। এই যে গো অ্যালং উইথ, এই তিনটা ওয়ার্ড মিলে যে একটা ফ্রেজ, একটা কি গঠন করে? ফ্রেজ, ফ্রেজ। এই ফ্রেজের একটা মানে আছে, এই ফ্রেজের একটা মানে আছে। গো অ্যালং উইথ এই ফ্রেজটার মানে হলো তোমার রাজি হওয়া বা একমত হওয়া, ঠিক আছে, বা কোঅপারেট করা, সহযোগিতা করা। ঠিক আছে, সহযোগিতা করা, এই টাইপের একটা মানে। সহযোগিতা করা, সহযোগিতা করা, রাজি হওয়া, একমত হওয়া বা একমত হওয়া, ঠিক আছে, বা একমত হওয়া, একমত হওয়া। তো গো অ্যালং উইথ মানে সহযোগিতা করা বা একমত হওয়া। হোয়াই কান্ট ইউ গো অ্যালং ইয়োর ফাদার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে গোর পরে অ্যালং উইথ এটাই কিন্তু বসবে, কারণ আমাদের ফ্রেজটা জানা থাকা লাগবে যে গো অ্যালং উইথ। গো অ্যালং উইথ এই ফ্রেজটার মানে হলো কি? এটা একটা ফ্রেজ যেটাকে আমরা ফ্রেজাল প্রিপোজিশন হিসেবে ইউজ করতেছি এখানে, এবং এটার একটা অর্থ আছে সহযোগিতা করা, কোঅপারেট করা, বা একমত হওয়া, এই টাইপের একটা মানে ক্যারি করে। ঠিক আছে, বুঝছো কিনা এতটুকু? বলো এতটুকু বুঝছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা আচ্ছা, আর কি চক্রবর্তী বলছে যে ফ্রেজ প্রিপোজিশনটা আবার একটু বুঝাবেন। আচ্ছা দেখো, ফ্রেজ প্রিপোজিশন কি? ফ্রেজ মানে কি? আমরা জানি গ্রুপ অফ ওয়ার্ডস, একাধিক শব্দ, দুই বা ততোধিক, দুই বা ততোধিক শব্দ। যখনই দেখবা দুই বা ততোধিক শব্দ মিলে, সেটাকে আমরা প্রিপোজিশন হিসাবে ইউজ করতেছি। যেমন অ্যাকর্ডিং একটা শব্দ এবং টু আর একটা শব্দ, দুইটা শব্দ মিলে একটা শব্দগুচ্ছ তৈরি করছে এবং এই পুরাটুকে আমরা প্রিপোজিশনে ব্যবহার করতেছি, তখন এটাকে আমরা বলবো ফ্রেজ। যেহেতু এটা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করছি, এর জন্য এটাকে আমরা বলি কি ফ্রেজিয়াল প্রিপোজিশন। আচ্ছা ঠিক আছে, আমরা তারপরে স্লাইডে চলে যাই। তো দেখো এই স্লাইডে কি বলছে যে প্রিপোজিশনস অফ প্লেস, মানে অবস্থানের উপর ভিত্তি করে, প্লেসের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যাখ্যা করা হয় বা নামকরণ করা হয়। তো এটা আসলে আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি, হয়তো 4-5 থেকে পড়ে আসতেছি এই প্রিপোজিশনটা, এবং এই প্রিপোজিশনটা ছোটকালেই শেষ। বড়কালে আসলে এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, মাঝে মাঝে প্রশ্ন আসে।
তো আমি এটা একটু রিকল করে দেই একটা ছবির মাধ্যমে, তাহলে ইজিলি বুঝতে পারবা। দেখো এটা একটা বক্স, বক্সের ভেতরে একটা বিড়াল আছে, বক্সের নিচে, ভেতরে না সরি নিচে। তো দেখো বিড়ালের উপরে কিন্তু একটা বক্স, তার মানে বিড়ালটা কোথায় আছে, আন্ডার দ্য বক্স। তার মানে কি যখন কোনো কিছুর নিচে বুঝাবে তখন আমরা প্রিপোজিশন হিসেবে কি ইউজ করব, আন্ডার ইউজ করব। তারপরে যখন দুইটা বক্সের মাঝখানে বা দুইটা বস্তুর মাঝখানে কোন একটা বস্তু থাকবে, সেই বস্তুকে যখন আমরা নির্দেশ করব বা ব্যাখ্যা করব প্রিপোজিশন দিয়ে, তখন আমরা ইউজ করব বিটুইন। বিটুইন মানে কি দুইটার মাঝখানে বোঝায়। যখন দুইটার মাঝখানে, দুইটা বিটুইন মানে মনে রাখবা দুইটা, দুইটার যদি বেশি হয় তখন কিন্তু আবার এমন ইউজ করা হয়। দুইটার বেশি ক্ষেত্রে যদি ভাগাভাগি করা হয় বা বন্টন করা হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে এমন ইউজ করি। তো ওইটা পরের বিষয়, কিন্তু যখনই দেখবা দুইটা বস্তুর মাঝখানে আমরা একটা বস্তুকে নিয়ে কথা বলতেছি, তখনই সেটা আমরা কি ইউজ করব, বিটুইন ইউজ করব। ঠিক আছে। তারপরে দেখো একটা বাক্স, তার পাশে একটা বিড়াল, মানে কি পাশে, পাশে থাকলে সেটাকে আমরা কি বলি, বাই। পাশে থাকলে সেটাকে আমরা কি বলবো, বাই দ্বারা, বাই প্রিপোজিশনটি ইউজ করব তখন আমরা। যখন দেখবো পরে, ঠিক আছে, এখানে একটা বিড়াল আছে, বিড়ালের পরেই বক্স, ঠিক আছে, পরে বলতে আমরা বুঝাবো নেক্সট টু। পরে বলতে কি বুঝাবো, নেক্সট টু। প্রথমে আছে বিড়াল, তারপরে আছে বক্স, তার মানে কি দুইজনের মধ্যে সম্পর্ক হলো নেক্সট টু, একটার পরে আর একটা। ঠিক আছে। এখন দেখো যে একটা বক্স এবং তার উপর একটা পাখি উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, এটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা, ওভার দ্বারা। যখনই দেখবে একটা বস্তু কোনো কিছুর ওপর দিয়ে পার হয়ে যায়, পার হয়ে যাওয়া লাগবে কোনো কিছুর ওপর দিয়ে, যখনই পার হয়ে যাবে তখনই সেটাকে আমরা কি বলবো, ওভার বলবো। ঠিক আছে। তখন আমরা কোন প্রিপোজিশন ইউজ করবো ভাইয়া, ওভার ইউজ করব। ঠিক আছে। তারপরে কোন একটা বস্তুর উপরে, ঠিক উপরে যদি আরেকটি বস্তু লাগানো থাকে, দেখো এই পাখিটা এই বাক্সের উপরে লাগানো আছে না, দাঁড়িয়ে আছে, তার মানে কি একদম একটার সাথে আরেকটি স্পর্শ করে আছে, লেগে আছে। যখন এভাবে স্পর্শ করে থাকবে বা লেগে থাকবে তখন আমরা ইউজ করব অন। ইউজ করো ভাইয়া, অন ইউজ করব। তারপরে দেখো সামনে একটা বক্স আছে এবং বক্সের ঠিক সামনে কি আছে, একটা বেড়াল আছে। যখনই সামনে থাকবে তখন আমরা প্রকাশ করব ইন ফ্রন্ট অফ। এই ইন ফ্রন্ট অফ কি ধরনের প্রিপোজিশন বলো তো, দেখি তোমরা কমেন্ট করে জানাও তো, একটু আগে আমরা শিখছি না, ইন ফ্রন্ট অফ কি ধরনের প্রিপোজিশন, একটু কমেন্ট করে জানাও। তারপরে দেখো যে এই যে বক্সটা আছে, এই বক্সের ভেতরে বিড়াল, ভেতরে যখন থাকবে কোন একটা বস্তুর ভেতরে অবস্থান করবে, তখন আমরা সেটাকে বলবো ইন। কি বলবো ভাইয়া, সেটাকে বলবো ইন। আর যখন একটা জিনিসের পেছনে থাকবে, দেখো সামনে বক্স, বক্সের পেছনে কি আছে, বেড়াল, এই জন্য পেছনের জন্য আমরা ইউজ করতেছি বিহাইন্ড। ইউজ করতেছি ভাইয়া, বিহাইন্ড। আচ্ছা এতটুকু বুঝছো কিনা একটু বলো তো, আর একটু কমেন্ট করে জানো যে ইন ফ্রন্ট অফ এটা কোন ধরনের প্রিপোজিশন। হ্যাঁ, আর কি চক্রবর্তী বলছে ফ্রেজ প্রিপোজিশন, হ্যাঁ। তাহমিদুর রহমানও বলছে ফ্রেজ প্রিপোজিশন, হ্যাঁ ঠিক। আচ্ছা আশামণি বলছে বাই এর পরিবর্তে কি বি সাইড ইউজ করা যাবে, না এই ক্ষেত্রে যাবে না। কেন, বি সাইডের একটা আলাদা রুলস আছে। তো আমরা যখন বাই এবং বি সাইড নিয়ে আমাদের পড়াশোনা আছে সামনে, আমরা যখন ওইটা দেখবো তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ক্লাসটা করি, দেখো। তারপরে স্লাইডে চলে যাই। দেখো বাই এবং উইথের ব্যবহার, বাই এবং উইথের ব্যবহার, কোনো কাজ কারোর দ্বারা করা বোঝালে বাই বসবে। ধরো কোনো একটা কাজ কেউ করতেছে, কোন একটা ব্যক্তি, সেটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, বাই দ্বারা। এবং কোন যন্ত্রের সাহায্যে করতেছে সেটাকে আমরা বলবো, যন্ত্রটাকে প্রকাশ করব কি দ্বারা, উইথ দ্বারা। ঠিক আছে। ধরো তুমি, এটা হলো তুমি, তুমি তুমি কি করছো, হাতে একটা লাঠি আছে, লাঠি দিয়ে তোমার মনে করো যে একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে এখানে, তোমার ফ্রেন্ডকে লাঠিতে বাড়ি মারছো। তো তুমি বাড়ি মারছো, বাড়িটা মারছে কি তুমি, তার মানে তোমার আগে কি বসবে, বাই বসবে। আর কি দিয়ে বাড়ি মারছো, লাঠি, এটা একটা বস্তু বা যন্ত্র, এই লাঠির আগে কি বসবে, লাঠির আগে বসবে উইথ। ঠিক আছে, একদম ইজি। যেমন দেখো এখানে একটা উদাহরণ দিছে, দ্য বিয়ার ওয়াজ কিল্ড বাই আ ম্যান উইথ আ গান। মানে একটা ভাল্লুক মেরেছে কে, একটা মানুষ, একটা মানুষের দ্বারা একটা ভাল্লুক নিহত হয়েছে, এবং কি দ্বারা মারা হয়েছে, গান বা বন্দুক দ্বারা। তার মানে মেরেছে কে, মানুষ, যার দ্বারা মারা গেছে বা যার দ্বারা কাজটা করা হয়েছে, সে ব্যক্তির আগে কি বসছে, বাই। এই দেখো বাই, এই বাইটা এখানে বসছে। আর কোন বস্তু বা কোন যন্ত্র দ্বারা মারছে, গান। ঠিক আছে, বন্দুক, এটা হলো কি যন্ত্র, যন্ত্র। যন্ত্রের আগে কি বসবে, সবসময় উইথ বসবে। এই দেখো যন্ত্রের আগে কি বসছে, উইথ বসছে। বুঝছো কিনা, একদম ইজি। এখন যদি বিগত বছরের প্রশ্ন একটু সলভ করি,
দেখো যেখানে কি বলছে, আরিয়ান ওয়াজ স্ট্যাবড আ লুনাটিক ড্যাশ আ ড্যাগার। আরিয়ান ওয়াজ স্ট্যাবড ড্যাশ আ লুনাটিক ড্যাশ আ ড্যাগার। এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, বাই এবং উইথ। কেন? অনেকে হয়তো বলবে ভাইয়া কিছুই তো বুঝলাম না, আসলে এই সেন্টেন্সটা একটু কমপ্লেক্স, বাংলা মিনিং না জানলে বুঝবা না, আমি বুঝাই দিচ্ছি। তো এখানে বসবে কি, এখানে বসবে বাই, আর এখানে বুঝবে কি উইথ। তার মানে আমাদের অর্থ কি দাঁড়ালো যে আরিয়ান ওয়াজ স্ট্যাবড বাই আ লুনাটিক। এ লুনাটিক মানে বলতে বোঝায় একটা পাগল মানুষ, বাই আ লুনাটিক একজন পাগল মানুষের দ্বারা, উইথ আর ডিগার, ডিগার মানে হলো একটা ছুরি, ঠিক আছে, উইথ আর ডিগার মানে হলো কি একটা ছুরি, 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 বাই আ লুনাটিক মানে হলো কি একটা পাগল, একটা পাগল, ঠিক আছে। স্ট্যাবড মানে কি আঘাত পাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, ঠিক আছে, ছুরিকে আঘাত হয়েছে। তার মানে আরিয়ান স্ট্যাবড হয়েছে কার দ্বারা, কোন ব্যক্তি দ্বারা? লুনাটিক, পাগল ব্যক্তি, তার মানে কি যার দ্বারা কাজ করা হয়, পাগলের দ্বারা কাজ করা হয়েছে, তার মানে এরা কি বলবে? বাই বলবে, যে বাই বসছে। আর এখানে কি, কি দ্বারা কাজ করে, কোন যন্ত্র দ্বারা কাজ করা হয়েছে? এ ডেগার, ডেগার মানে কি ছুরি, ডেগার মানে কি ছুরি, তার মানে যে যন্ত্র দ্বারা কাজ করা হয় তার আগে কি বসে? উইথ বসে। তার মানে এই ড্যাগার আগে কি বসবে? উইথ বসবে। এই জন্য প্রথমে বাই বসছে, তারপরে উইথ বসছে। বুঝছো কিনা এটা? বলো তো এটা বুঝছো কিনা? তারপরেরটা কি বলছে দেখো 2 নম্বরে, যে আই ফাইনালি কিলড দ্য ফ্লাই এ রোলড আপ নিউজ পেপার। আমি শেষমেশ কি করলাম? আই ফাইনালি, আমি শেষমেশ কিল দ্য ফ্লাই, মাছিটাকে মারলাম, এ রোলড আপ নিউজ পেপার মানে কি একটা নিউজ পেপার মুড়িয়ে পেঁচায়া সেই নিউজ পেপার দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলাইছে। মানে কি এই নিউজ পেপার, এটা কি, এটা হলো যন্ত্র, এই যন্ত্র দিয়ে তো তুমি মারছো, তাই না? তার মানে যন্ত্রের আগে কি বসবে? যন্ত্রের আগে অবশ্যই, যন্ত্রের আগে অবশ্যই কি বসবে? উইথ বসবে। তার মানে এখানে কি বসবে? এখানে উইথ বসবে, যন্ত্রের আগে উইথ বসবে। তার মানে বি নাম্বার হবে আমাদের অ্যান্সার। বুঝছো কিনা বলো তো, একটু কমেন্ট করে জানাও যে যতটুকু বললাম এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপরে স্লাইডে চলে যাই আমরা। দেখো এখানে কি বলছে, যে স্থান ভেদে অ্যাট এবং ইন এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার একটা টপিক। একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গাতে এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, এবং একদম ইজি। আমি দেখো বলতেছি, তোমরা মজা পাবে এটা পড়ে। যে তুলনামূলক ছোট স্থান, ছোট স্থান যেমন গ্রাম, নির্দিষ্ট এলাকা বা স্টেশন, এর পূর্বে অ্যাড বসে, এর পূর্বে কি বসে? অ্যাড বসে, ঠিক আছে, অ্যাড বসে। তুলনামূলক ছোট স্থান, ছোট মানেই অ্যাড, ছোট মানেই কি অ্যাড, ছোট মানেই অ্যাড, ছোট মানেই অ্যাড, আর বড় মানে হলো কি ইন, বড় মানেই ইন, বড় মানেই ইন। বড় স্থান যেমন শহর, দেশ, মহাদেশ, এর পূর্বে কি বসবে? ইন বসবে, ঠিক আছে। যেমন আই লিভ অ্যাট সাগরপাড়া ইন রাজশাহী। তার মানে সাগরপাড়া হলো কি, রাজশাহী হলো একটা বিভাগ বা একটা জেলা, যেটাই বলো। এই জেলার ভিতরে সাগরপাড়া হলো একটা এলাকা, নির্দিষ্ট এলাকা। তার মানে এলাকাটা ছোট, ছোটর আগে কি বসে? অ্যাড বসে, ছোটর আগে কি বসে? অ্যাড বসে। রাজশাহী হলো বড়, বড়র আগে কি বসে? ইন বসে। ঠিক সেম ভাবে যদি বিগত বছরের প্রশ্ন সলভ করি, দেখো এখানে কি বলছে, যে হি লিভস ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা। তার মানে কি ঢাকাটা বড়, এর আগে কি বসবে? ইন বসবে। আর ঢাকার ভেতরে মিরপুর, তার মানে মিরপুরটা ছোট, এর আগে কি বসবে? অ্যাড বসবে। তার মানে প্রথমটা অ্যাড, পরেরটা ইন। অ্যাড ইন কোনটা? যে বি নাম্বার, অ্যাড ইন। 2 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, যে হি ওয়াজ বর্ন ড্যাশ আ স্মল ভিলেজ ড্যাশ রাজশাহী। এখানে বলে দিচ্ছে স্মল ভিলেজ, তার মানে কি ছোট গ্রাম, কোথাকার? রাজশাহী। তার মানে রাজশাহীটা বড়, রাজশাহীর একটা ছোট গ্রামে সে জন্মগ্রহণ করছে, তার মানে রাজশাহীটা বড়, এর আগে কি বসবে? ইন বসবে। আর স্মল ভিলেজ মানে কি ছোট গ্রাম, ছোট জায়গা, এর আগে কি বসবে? অ্যাড বসবে। তার মানে অ্যাট আর ইন, সি নাম্বার হবে অ্যান্সার। বুঝছো কিনা? একদম ইজি, অ্যাট আর ইনের খেলা একদম ইজি, ঠিক আছে। এবং দেখবা এটা মার্ক করে রাখো, এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে। তোমাদের একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, এখান থেকে দেখবা যে একটা প্রশ্ন থাকবেই, খুবই প্রশ্ন আসে, ছোট একটা বিষয়তে খুবই প্রশ্ন আসে। তারপরে স্লাইডে চলে যায়, দেখো এখানে বলছে যে সময় ভেদে, সময়ের উপর নির্ভর করে অ্যাট, ইন এবং অন এর ব্যবহার, সময়ের উপর নির্ভর করে অ্যাট, ইন এবং অন এর ব্যবহার। যেমন দেখো এখানে প্রথমটা কি বলছে, যে নির্দিষ্ট ঘড়ির সময় বা আহারের সময়ের আগে অ্যাট বসে। যদি তোমাকে ঘড়ির সময় ব্যবহার করা হয়, তুমি মনে করো যে একজন মানুষ, ঠিক আছে, তোমার হাতে একটা মনে করো যে রিচ ওয়াচ আছে, একদম মনে করো যে বড় লোকের একটা ঘড়ি আছে, ঠিক আছে, টাইটান ব্র্যান্ডের ঘড়ি আছে, ঠিক আছে, বা রিচম্যান ব্র্যান্ডের ঘড়ি আছে, অনেক বড় বড় মনে করো যে ব্র্যান্ডের ঘড়ি আছে। তো সেই ঘড়ির যদি সময় জানতে চাওয়া হয়, সেই ঘড়ির সময় জানতে চাওয়া হলে তার আগে প্রিপজিশন কি বসবে? অ্যাট বসবে। বা আহারের সময় ব্রেকফাস্ট নাকি ডিনার নাকি লাঞ্চ, এগুলা জানতে চাইলে এগুলো আগে কি বসবে? অ্যাট বসবে। তারপর মাস, বছর, ঋতু,
ঠিক আছে, মাস বছর ঋতু, মাস বছর ঋতু, তার মানে কি 1 মাস 30 দিন। ঠিক আছে, ঋতু বলতে আসলে আমরা সিজনকে বুঝাই। এটা আসলে কয় দিন দ্বারা আমরা প্রকাশ করব? আচ্ছা, এটা চাইতে বেশি, তার মানে 30 দিনের চাইতে বেশি। আবার বছর, এটাও কিন্তু 30 দিনের চাইতে বেশি। তার মানে 30 দিনের চাইতে বেশি যেগুলো থাকবে সেগুলো কি বসবে? ইন বসবে। সেগুলো কি বসবে? ইন বসবে। আর নির্দিষ্ট দিন বা তারিখ, নির্দিষ্ট দিন বা তারিখ মানে একটা তারিখ একদিনে যদি প্রকাশ করা হয়, একদিনকে যদি প্রকাশ করা, তাহলে সেখানে কি বসবে? অন বসবে। তো 30 বা 30-এর বেশি দিন বোঝায় তখন আমরা ইন ব্যবহার করব। আর যদি একদিনকে বোঝায়, নির্দিষ্ট দিনকে বোঝায়, তখন আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। ঠিক আছে, অন ব্যবহার করবো। যেমন দেখো বললাম যে অ্যাট 7 o'clock, সাতটার সময়, মানে ঘড়ির কথা বলছে। এই যে ঘড়ির সময়, মানে ঘড়ির সময়টায় কি বসছে? অ্যাট বসছে, দেখছো? আবার ইন এপ্রিল, এপ্রিল মানে কি একটা মাস, মাস কয় দিনে হয়? 30 দিন। আমরা জানি 30 কথাটা বা 30-এর বেশি উল্লেখ থাকলে তার আগে ইন বসবে, ইন বসছে এপ্রিলের আগে। ঠিক আছে, তার মানে কি 30 বা তার বেশি বুঝালে সেটা কি বসবে? ইন বসবে। আর যদি এক বা একের সমতুল্য বোঝে সেখানে কি বসবে? অন বসবে। যেমন মানডে, স্যাটারডে, সানডে, মানডে, সোমবার। একটা দিনের কথা বলছে, একটা দিন, একটা দিনের কথা বলছে, মানে এরাই কি বসবে? অন বসবে। ঠিক আছে, এই ওয়ান এক এভাবে মনে রাখবা। এখন যদি দেখি বিগত বছরের প্রশ্ন, তাহলে প্রথম প্রশ্ন কি বলছে? যে বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ড্যাশ 1971। 1971 কি হবে? এটা একটা বছরের কথা বলছে না? একটা বছর, নির্দিষ্ট একটা বছরের কথা বলছে, 1971 সাল। একটা বছরের কথা বলছে। বছর মানে কি 365 দিন। 365 দিন মানে কি 30 দিনের বেশি। তার মানে এখানে কি বসবে? এখানে ইন বসবে, এখানে ইন বসবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, যে আই ওয়েন্ট টু নার্সিং দি, আই ওয়েন্ট টু নার্সিং দি ড্যাশ মানডে লাস্ট। মানডে মানে কি একদিন, একদিনের কথা বলছে। একদিন থাকলে কি বসে? একদিন থাকলেই অন বসে। তার মানে এখানে কি বসবে? অন বসবে। এ নাম্বার হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝছো কিনা? একদম ইজি না? একদম পানির মতো সহজ, খুবই কঠিন কিন্তু কিছু না, একটু মাথা খাটা পড়লেই ইজি। ঠিক আছে, একদম ইজি। আচ্ছা, তারপরের প্রশ্নে তারপরের স্লাইডে আমরা চলে যাই। আহ, যে দেখো এখানে কি বলছে? নির্দিষ্ট মান বা হার বুঝাতে, মান, কোনো কিছুর মান দেওয়া আছে বা হার দেওয়া আছে, চোখ বন্ধ করে অ্যাড বসায় দিবা। কোনো কিছুর মান এবং হার থাকলেই অ্যাড বসায় দিবা। মান কেমন মান হইতে পারে? তাপমাত্রার মান হইতে পারে, গতির মান হইতে পারে, কোনো কিছুর হার হইতে পারে, বা কোনো কিছুর মূল্য, রেট হইতে পারে। ঠিক আছে, ভ্যালু, রেট, সবকিছু কি রেট বুঝাইতেছে বা একটা লেভেল বুঝাচ্ছে, একটা মান বুঝাচ্ছে। যখনই মান বা হার তখনই অ্যাড। ঠিক আছে, মান বা হার, চোখ বন্ধ করে অ্যাড বসায় দিবা। দেখো এখানে বলছে ওয়াটার্স বয়েল অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। ঠিক আছে, তার মানে কি কত ডিগ্রি? এটা একটা তাপমাত্রা না? এটা তাপমাত্রার মান নির্দেশ করছে এটা। তাপমাত্রা, তাপমাত্রার মান, তাপমাত্রার মান, তার মানে কি 100 ডিগ্রি হলো একটা তাপমাত্রার মান। তাপমাত্রা থাকলে, এখন এক কিছুর মান থাকলে তার আগে কি বসবে? চোখ বন্ধ করে অ্যাড বসায় দিবা। তারপরে দেখো যে এখানে বলছে যে বিগত বছরের প্রশ্ন আমরা যদি একটু সলভ করি। বিগত বছরের প্রশ্ন, যে দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ 200 মাইলস অ্যান আওয়ার। তার মানে বুলেট ট্রেন 200 মাইল/ঘন্টায় যাত্রা করে। ঠিক আছে, বুলেট ট্রেন 200 মাইল/ঘন্টা যাত্রা করে। তার মানে কি এটা তার গতির মান বোঝাইছে না? গতির হার বা গতির রেট, গতির মান, গতির মান কত মাইল বেগে যায় সে, একটা গতির মান বুঝাইছে। তার মানে এরা কি বলবে? চোখ বন্ধ করে অ্যাড বসবে, অ্যাড বসবে। আবার এখানে কি বলছে দেখো, ইউ ক্যান নট গেট দিস বুক সাচ আ প্রাইস। এই যে প্রাইস, এখানে একটা মূল্যর কথা বলছে। মূল্য, মূল্য মানে কি? মূল্য কিন্তু একটা মান, ভ্যালু, রেট। ঠিক আছে, তার মানে এরা কি বলবে? এরকম অবশ্যই অ্যাড বসবে। তার মানে দেখো খুবই ইজি। ঠিক আছে, যখনই মান হার বুঝাবে চোখ বন্ধ করে অ্যাড বসায় দিবা, চোখ বন্ধ করে অ্যাড বসায় দিবা, কোনো কথা হবে না। ঠিক আছে, দেখো একদম ইজি কিন্তু এগুলো। এবং দেখো এগুলো কত পরীক্ষা আছে দেখো, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট আসে 19-20-এ। ঠিক আছে, আবার দেখো ব্যাংক পরীক্ষাতেও আসে, মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো তারপরেটাতে চলে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড বা টপিক। এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। 30টার একটা টপিক, একটু মনোযোগ দাও। দেখো খুবই ইজি। অবস্থান এবং গতিশীলতা। ঠিক আছে, অবস্থান এবং গতিশীলতার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রিপজিশন ইউজ করা হয়। যেমন প্রথমে আছে ইনটু। ইনটু আমরা কখন ইউজ করব? বাইরে থেকে ভেতরে। ঠিক আছে, বাইরে থেকে ভেতরের দিকে মনে করো কিছু একটা ঢুকছে, বাইরে থেকে ভেতর দিয়ে কোনো একটা কিছু ঢুকছে, তখন আমরা কি ইউজ করব? ইনটু ইউজ করব। যেমন দেখো এখানে 1 নাম্বার অপশনে কি বলছে? আই ওপেনড দ্য ডোর
অ্যান্ড ওয়েন্ট ড্যাশ দ্য রুম, আমি দরজাটা খুললাম এবং রুমের ভিতরে প্রবেশ করলাম। তার মানে কি ভেতরে প্রবেশ করছে, বাইরে থেকে ভেতরে, ঠিক আছে, মানে দরজার বাইরে ছিল, দরজা খুললো এবং ভেতরে প্রবেশ করলো। আমরা দেখলাম বাইরে থেকে ভেতরে প্রবেশের গতিশীলতা বোঝালে কি হবে, ইনটু হবে। তার মানে এখানে দেখতেছি যে বাইরে থেকে একজন কি ভিতরে রুমের ভিতরে প্রবেশ করছে, তার মানে এখানে কি হবে, ইনটু হবে, বি নাম্বার হবে অ্যান্সার। তারপরে দেখো এখানে কি বলছে আমাদের 2 নম্বরে কি বলছে, দেখো যে আউট অফ, আউট অফ মানে কি ভেতর থেকে বাইরে যাওয়া, যেমন বাইরে থেকে ভেতরে গেলে ইনটু, ইনটু, আর যদি ভেতর থেকে যদি বাইরে আসে, ভেতর থেকে যদি বাইরে আসে কি হবে, আউট অফ, ভেতর থেকে বাইরে আসলে কি হবে, আউট অফ। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো যে শি র্যান ড্যাশ দ্য হাউস ইন ফেয়ার, শি র্যান ড্যাশ দ্য হাউস ইন ফেয়ার, মানে কি সে ভয়ে বাসা থেকে বেরিয়ে এসেছিল, ঠিক আছে। তার মানে কি বাসার ভেতর থেকে বাইরে বের হয়ে আসছে, ভেতর থেকে বাইরে আসলে কি আউট অফ হবে। তার মানে এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার কি হবে বলো, আউট অফ, এটার অ্যান্সার কি হবে, আউট অফ, বি নাম্বার অ্যান্সার। তারপরে দেখো কি বলছে এখানে যে থ্রো, কোনো কিছুর ভেতর দিয়ে অতিক্রম করা বোঝালে, ঠিক আছে, কোনো কিছুর ভেতর দিয়ে, কোনো কিছুর ভেতর দিয়ে অতিক্রম করা বোঝালে, মানে একটা স্থির বস্তু আছে, এটা একটা স্থির বস্তু, এর ভিতর দ্বারা একটা জিনিস অতিক্রম করে চলে গেছে ভেতর দিয়ে, তাহলে তখন আমরা কি ইউজ করবো, তখন আমরা ইউজ করবো থ্রো, THROUGH, থ্রো। সো যেমন দেখো এখানে কি বলছে যে দ্য রিভার গোস ড্যাশ দ্য ভিলেজ, এটা যদি একটা ভিলেজ হয়, এটা ধর একটা গ্রাম, এই গ্রামের ভেতর দিয়ে একটা নদী চলে গেছে, তার মানে গ্রামটা কি চলতেছে না, গ্রামটা কিন্তু স্থির, কিন্তু নদীটা কি চলমান ভেতর দিয়ে। তার মানে যখন একটা স্থির বস্তুর ভেতর দিয়ে আর একটা চলমান বস্তু চলে যাবে, ভেতর দিয়ে চলে যাবে, তখন সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, কোন প্রিপজিশন ইউজ করব, থ্রো ইউজ করব। তো এখানে বলছে কি দ্য রিভার গোস, নদী যায়, দা ভিলেজ, গ্রামের ভেতর দিয়ে, তার মানে এখানে কি হবে, অবশ্যই থ্রো হবে, বি নাম্বার হবে অ্যান্সার। তারপর এখানে কি বলছে অন টু বা অন, অন টু বা অন, তলের সংস্পর্শে ওপরে অবস্থান করলে, ধরো এখানে একটা টেবিল, ঠিক আছে, একটা টেবিল আছে এখানে, ঠিক আছে, টেবিলের উপরে কোনো একটা ফুলদানি রেখা দিছো, তুমি তুমি একটা ফুলদানি রেখা দিছো, এই যে ফুলদানিটা যে রেখা দিছো, এই ফুলদানিটা টেবিলের সাথে লাগানো অবস্থায় আছে না, স্পর্শ করে এটার উপরে অবস্থান করছে, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, অন টু বা অন, অন টু বা অন ইউজ করব। তারপরে কি বলছে ওভার, ওভার মানে কি স্পর্শ ছাড়া গতিশীল অবস্থা বোঝালে, স্পর্শ ছাড়া গতিশীল অবস্থা বোঝালে, তার মানে তোমার মাথার উপরে আছে, ঠিক আছে, ধরো তুমি বসে আছো এখানে, ঠিক আছে, তুমি এখানে মনে করো যে আম, দাঁড়ায় আছো ধরলাম, এবং তোমার সামনে তোমার মাথার উপরে মনে করো যে একটা ফ্যান ঘুরতেছে, একটা ফ্যান ঘুরতেছে, স্পর্শ ছাড়া গতিশীল অবস্থা ওভার, তোমার উপরে আছে স্পর্শ কিন্তু নাই, কিন্তু ফ্যানটা ঘূর্ণায়মান গতিশীল, তাহলে এটা কি হবে, এক্ষেত্রে কিন্তু আমরা কি পজিশন, ওভার ইউজ করব। কি ইউজ করবো ভাইয়া, ওভার ইউজ করব, ঠিক আছে। তাহলে বলো তো এই যে এখানে যে একটা প্রশ্ন আছে, তোমরা এটা অ্যান্সার করবা, এটা তোমরা অ্যান্সার করবা যে দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবিল, এখানে অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবিল, এটা কি হবে, সবাই একটু কমেন্ট করো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবিল, এটার অ্যান্সার কি হবে। আচ্ছা, আর কি চক্রবর্তী বলছে যে ওয়ান টু, হ্যাঁ অন টু, তাহমিদুর রহমান বলছে ওয়ান টু, মাহিদ বলছে ওয়ান টু, হ্যাঁ অ্যান্সার আমাদের কি হবে, ওয়ান টু হবে। আমরা অন টু কখন পড়ছিলাম, অন টু অথবা অন কখন হবে, যখন তলের ওপর স্পর্শ করে অবস্থান বোঝাবে, তার মানে কি দ্য ক্যাট জাম্পড অন টু দ্য টেবিল, তার মানে কি এই যে একটা ক্যাট, ঠিক আছে, ধরো এটা তোমার ক্যাট, আচ্ছা বিড়াল কিভাবে আগায় জানি না, এটা ধরো একটা ক্যাট, তো এই ক্যাটটা জাম্প করে কি করছে, এখানে এসে কিন্তু বসে পড়ছে, ঠিক আছে, এখানে এসে কিন্তু বসে পড়ছে, তার মানে কি ও টেবিলের উপরে জাম্প করে আসছে এবং টেবিলের সাথে লেগে আছে না উপরে, উপরে কিন্তু জাম্প করে এসে লেগে গেছে, টেবিলের উপরে লেগে আছে, বসে আছে, তার মানে কি অবশ্যই ওয়ান টু হবে, ঠিক আছে। তারপরেরটাতে কি হবে বলো তো, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য রিভার, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য রিভার, এখানে কি হবে অ্যান্সার বলো তো। আচ্ছা আফিফা আয়াত তিহা বলছিল ওভার, সৌরভ বলছিল ওভার, ওভার হবে না ভাইয়া, ওটার অ্যান্সার হবে অন টু। কেন ওয়ান টু হইলো বুঝছো তোমরা এখন, আমি কিন্তু এক্সপ্লেন করে দিছি।
আচ্ছা, আর কে চক্রবর্তী বলছে ওভার, মাহমুদা মুন্নি বলছে ওভার, তাহমিদুর রহমান বলছে ওভার, জাকিয়া সুলতানা জুই বলছে ওভার, মিমি বলছে ওভার, সুমা ইসলাম আঁকি বলছে ওভার। ঠিক আছে, হ্যাঁ, এটার রাইট অ্যান্সার হবে হলো ওভার। এটা রাইট অ্যান্সার কি হবে? ওভার হবে। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য রিভার। আমরা কি বলছিলাম ওভারে? যে সংস্পর্শ ছাড়া গতিশীল। তার মানে কি? দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য রিভার, নদীর উপর দিয়ে উড়ে গেছে। তার মানে কি? স্পর্শ করছিল কি নদীকে? করে নাই, তার মানে সংস্পর্শ ছাড়া। এবং এই বার্ডটা কি ছিল, পাখিটা কি ছিল? গতিশীল ছিল। যেহেতু সংস্পর্শ করে নাই নদীকে এবং গতিশীল ছিল, এই জন্য এখানে কি বসবে? ওভার বসবে। ওভার হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো আমরা কিন্তু প্রত্যেকটা রুলসই কিন্তু আমরা এক্সাম্পল সহ পড়তেছি, দেখছো এগুলো কিন্তু সব অ্যাডমিশনে আসছে, সবই অ্যাডমিশনে আসছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। আচ্ছা, মাহমুদা মুন্নি বলছে ওভার, মদিন ইসলাম রোজা বলছে ওভার। হ্যাঁ, সবার অ্যান্সার রাইট হয়েছে। তারপরে স্লাইডে চলে যাই। দেখো এখানে কি বলছে আমাদের? যে পোশাক, ভাষা এবং কালি। পোশাক, ভাষা এবং কালির ক্ষেত্রে ইনের ব্যবহার। পোশাক, ভাষা এবং কালি। ঠিক আছে, ধরো তুমি একজন অফিসার হইছো বড়, তুমি একজন বড় অফিসার হইছো। ঠিক আছে, তুমি খুব ভালো মতো মনে করো যে স্যুট বুট টাই পরছো, তোমার একটা টাইও আছে এখানে। ঠিক আছে, ভালো মনে করো যে জামা কাপড় আছে তোমার। ঠিক আছে, যেভাবে হোক জামা কাপড় টামা করে রাখাইলাম, যাই হোক এটা মেটার না আমাদের। তো তুমি একটা অফিসার হয়ে গেছো, তার মানে কি তোমার একটা ভালো পোশাক আছে, তার মানে কি তুমি সুন্দরভাবে ভাষায় কথা বলো। এবং অফিসারদের বুক পকেটে একটা কলম থাকে না দামি? হ্যাঁ, কলমের কালি থাকে। তার মানে দেখো পোশাক, ভাষা এবং কালি, তার মানে এই রুলসের কথা যখনই আসবে তুমি নিজেকে অফিসার হিসেবে কল্পনা করবা। ঠিক আছে, একজন অফিসার হিসেবে কল্পনা করবা। তাই হলো কি, এই তিনটা রুলস কিন্তু তোমার মনে মনে পড়ে যাবে। তো এই তিনটা ওয়ার্ড তোমার মনে পড়ে যাবে, তাহলে কিন্তু তখন রুলসটা ইজিলি মনে থাকবে। ঠিক আছে, তার মানে এই রুলসটা কার রুলস? একটা অফিসারের রুলস। তুমি যখন একজন অফিসার হবা, তখন তোমার দামি পোশাক থাকবে, সুন্দর ভাষা থাকবে এবং পকেটে একটা কি থাকবে? সুন্দর কালির কলম থাকবে। তো এই ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? ইন ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয় আমরা দেখি। কোনো পোশাক পরিহিত অবস্থায় থাকলে, ধরো তুমি একটা পোশাক পরে আছো, এখানে একটা স্যুট বুট আর টাই পরে আছো তুমি, তখন আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। তুমি নির্দিষ্ট ভাষায় কথা বলো, তুমি একটা নির্দিষ্ট ভাষায় কথা বলো, ভালোবাসা, শুদ্ধ ভাষা, তখন আমরা কি ইউজ করবো? ইন ব্যবহার করব। নির্দিষ্ট একটা কালিতে লেখো, ধরো তোমার সিগনেচার কি, তুমি যেহেতু বড় অফিসার হয়ে গেছো, তুমি তো সবার মতো কালো কালিতে লিখবা না, তুমি কি কালিতে লিখবা? ব্লু। ব্লু কালিতে লিখবা, নীল কালিতে লিখবা। যেহেতু নির্দিষ্ট একটা কালিতে লিখতো, সেজন্য তখন কি ইউজ করব? ইন ইউজ করব। যেমন এখানে বলছে, দেখো উদাহরণে বলছে ড্রেসড ইন হোয়াইট। ঠিক আছে, ড্রেস মানে কি? পোশাক পরা, সাদা কাপড় পরা, তার মানে এখানে ইউজ করা হয়েছে কি? ইন। রাইট ইন ব্লু ইঙ্ক, তার মানে কি? নীল কালিতে লেখা। ঠিক আছে, রাইট ইন ব্লু ইঙ্ক মানে কি? নীল কালিতে লেখা। তার মানে কি? এই যে এখানে বললাম নির্দিষ্ট কালি, মানে কি? ব্লু ইঙ্ক, নীল কালার কালি, তার মানে এটাই কি বসবে? ইন বসবে। ঠিক আছে, যেমন দেখো বিসিএস একটা প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে? দ্য ইয়ং ম্যান ওয়াজ ড্রেসড ড্যাশ আ স্যুট। তার মানে ইয়ং ম্যান কি ধরনের পোশাক পরেছে? একটা স্যুট পরেছে। তার মানে কি? পরিহিত অবস্থায় আছে। তার মানে কি? এখানে একটা স্যুট পরিহিত অবস্থায় আছে। পরিহিত অবস্থায় হলে কি বসবে? ইন বসবে। ইন বসবে। তার মানে এখানে অ্যান্সার হবে কি? বি। আই অ্যাম রাইটিং দ্য এসে ড্যাশ ব্লু ইঙ্ক। তার মানে কি? আমি এসেটা কি কালিতে লিখেছি? নীল কালিতে লিখেছি। নির্দিষ্ট কালার বোঝাইছে, নীল কালি, তার মানে এখানে কি হবে? ইন হবে। ইন হবে, দেখো ইন। বিষয়গুলো ইজি না? খুবই ইজি। তার মানে পোশাক, ভাষা, কালি, এই রুলসটাকে আমরা কি বলবো? এই রুলসটাকে আমরা বলবো অফিসার রুলস। অফিসার রুলস। ঠিক আছে, অফিসার রুলস খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ। ঠিক আছে, দেখো তারপরের স্লাইডে চলে যাই। এখানে কি বলছে দেখো, যে যোগাযোগ ও যাতায়াত মাধ্যমে বাই এবং অন অথবা ইনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। এখান থেকেও মনে করো যে অ্যাডমিশনের পরীক্ষায় খুব প্রশ্ন আসে। আচ্ছা, আর কি চক্রবর্তী বলছে এই তিনটা কি থাকতে হবে নাকি একটা থাকলে হবে? একটা থাকলে হবে। ঠিক আছে, আমরা দেখলাম একটা। দেখো এখানে কিন্তু শুধু স্যুট জামা কাপড়ের কথা বলছে, এখানে শুধুমাত্র কালির কথা বলছে, মানে তিনটার যে কোনো একটা থাকলে আমরা ইন বসায় দিব। ঠিক আছে, আচ্ছা। আহ, এখানে আসি, দেখো যে যোগাযোগ ও যাতায়াত মাধ্যমে বাই এবং অন অথবা ইনের ব্যবহার। তো প্রথমে কি বলছে? একটু কালিটা চেঞ্জ করি। প্রথমে কি বলছে দেখো, যে যাতায়াত মাধ্যমে সাধারণত বাই বসে। বাই ট্রেন, বাই কার, আমরা এগুলো জানি তাই না? যেমন আমরা ছোট থাকতে পড়ছি যে জার্নি বাই বোট, জার্নি বাই বোট, তারপরে জার্নি বাই ট্রেন। তার মানে সচরাচর এগুলো আগে কি বসে? সবসময় বাই বসে। এখানে ওইটাই বলছে, যাতায়াত মাধ্যমে সাধারণত বাই বসে। তবে ঝামেলা আছে, কোথায় ঝামেলা আছে? যানবাহনের নামের আগে যদি ডিটারমিনার থাকে, এই যে বোট, এই যে ট্রেন, এটার আগে যদি ডিটারমিনার থাকে,
ঠিক আছে, যানবাহন, ঠিক আছে, কোন একটা যানবাহন, ধরো এটা একটা গাড়ি, ঠিক আছে, এই গাড়ির আগে, এই গাড়ির নামের আগে যদি একটা ডিটারমিনার থাকে, ঠিক আছে, একটা ডিটারমিনার থাকে, একটা ডিটারমিনার যদি থাকে এই গাড়ির নামের আগে, তখন ডিটারমিনারগুলো কি, কি মানে ডিটারমিনার কি কি থাকতে পারে, এ থাকতে পারে, ডি থাকতে পারে, বা মাই থাকতে পারে, ম্যাক্সিমাম জায়গায় তিনটায় থাকে, ঠিক আছে, আরো কিছু ডিটারমিনার আছে, ওইগুলো থাকতে পারে। যদি এই ডিটারমিনারগুলো থাকে তাহলে বাস বা ট্রেনের ক্ষেত্রে অন বসবে, বাস বা ট্রেনের ক্ষেত্রে কি বসবে তখন, তখন অন বসবে। তার মানে তুমি দেখবা যে আমি জার্নি থাকুক আর যেটাই থাকুক, ট্রেন, আমরা ম্যাক্সিমাম টাইম এই টাইম এই ধরনের কাজ করি, আমরা ছোটবেলায় পড়ছিলাম জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এই জন্য যখনই কোনো একটা যানবাহনের নাম দেখি চোখ বন্ধ করে বাই লাগাই দিই, না, এভাবে লাগানো যাবে না। কি করা লাগবে, তোমার দেখা লাগবে যে নামের আগে কোনো ডিটারমিনার আছে নাকি, এ আছে নাকি, দা আছে নাকি, মায় আছে নাকি। যখনই দেখবা যে কোনো একটা ডিটারমিনার আছে তখন কি হবে, তখন অন হবে, কি হবে, তখন অন হবে, ঠিক আছে। আহ, তারপরে কার এবং ট্যাক্সি থাকলে ইন হবে। আচ্ছা দেখো, তাহলে বাস এবং ট্রেন, এটার আগে ডিটারমিনার থাকলে অন বসে, ঠিক আছে, আমি দেখো বুঝাই, বাস এবং ট্রেনের আগে যদি ডিটারমিনার থাকে সেই ক্ষেত্রে বসবে অন, কিন্তু সেম ভাবে কার এবং ট্যাক্সির আগে ডিটারমিনার থাকলে সেই ক্ষেত্রে ইন কেন বসবে। তাহলে বাস আর ট্রেনের ক্ষেত্রে অন, আর কার এবং ট্যাক্সির ক্ষেত্রে ইন কেন, এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে মনের ভেতরে, ঠিক আছে, আমি এটা অন্য কালিতে দেখাই, আহ, যে বাস এবং ট্রেনের ক্ষেত্রে অন, আর কার এবং ট্যাক্সির ক্ষেত্রে কি ইন, কেন, এই বৈষম্যটা কেন। দেখো এখানে একটা ইজি জিনিস দেখতে পারো, তোমরা কিন্তু বাস এবং ট্রেনের ভেতরে মুভ করতে পারো, হাঁটতে পারো, তার মানে কি বাস এবং ট্রেনের ভেতরে তোমরা চলাচল করতে পারবা, ঠিক আছে, তুমি কিন্তু চলাচল করতে পারো, বাস এবং ট্রেনের ভিতরে হাঁটতে পারবা, মুভ করতে পারবা, কিন্তু মুভ করতে পারো উপরে চলাচল, এই জন্য অন ইউজ করা হয়েছে, হ্যাঁ। কিন্তু কার বা ট্যাক্সি এর ভিতরে কি চলাচল করা যায়, এর ভিতরে চুপ করে শুধু বসে থাকা লাগে, ঠিক আছে, চুপ করে শুধু বসে থাকো, যেহেতু বসে থাকো শুধু, কোনো নড়াচড়া করা যায় না, এই জন্য এখানে ইন ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা একটা বেসিক কনসেপ্ট, আশা করি ক্লিয়ার। তারপর একটা কি বলছে এখানে দেখো, যে ঘড়ি অনুসারে সময় বলতে বাই ব্যবহার করা হয়, ঘড়ি অনুসারে সময় বলতে বাই ব্যবহার করা, এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছিলাম যে ঘড়ি অনুসারে সময় বলতে বাই ব্যবহার করা। যেমন এখানে উদাহরণটা কি বলছে দেখো, আমরা যদি একটু দেখি, আহ, যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তোমার ঘড়িতে এখন কত বাজে, তার মানে কি ঘড়ি অনুসারে সময়, তার মানে এখানে কি বসবে, চোখ বন্ধ করে বাই ইউজ করা হবে, এই যে একটু বললাম ঘড়ি অনুসারে সময় বলতে কি ইউজ করা হয়, বাই ইউজ করা, তার মানে এখানে অ্যান্সার হবে এ। এটা কিন্তু বিসিএস এ আসছে দেখো। রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে দেখো, যে উই ট্রাভেলড ড্যাশ ট্রেন ড্যাশ 6:45 ট্রেন, তার মানে দেখো ট্রাভেল, এখানে কি তুমি বাই বসাবা, বাই কিন্তু হবে না, কেন হবে না, তুমি ট্রেন দেখায় বাই বসাতে গেলে ভুল হবে, আমরা কি পড়ছিলাম যে বাস বা ট্রেনের আগে দেখা লাগবে কোনো ডিটারমিনার আছে নাকি, ঠিক আছে। এখন দেখো কোনো ওয়ার্ডেই শুধু ইন নাই, শুধু অন নাই, একটা বাই আছে, এবং এখানে আসলে কি বাই দা আছে। এখন অলরেডি সামনে একটা কি আছে, ওয়ার্ড আছে, বা কোন একটা 6:45 আছে, কিন্তু এটা কি ডিটারমিনার, দেখো এইটা ডিটারমিনার না হইলেও ডি কিন্তু একটা ডিটারমিনার, তুমি জানো না। তার মানে কি এখানে ট্রেন আছে, তুমি ট্রেন পাইছো, দেখো আমি একটু অন্য কালিতে দেখাই, একটু বোঝার ট্রাই করো, দেখো আমাদের সূত্র মতো ট্রেন থাকা লাগবে, ট্রেনের আগে দা থাকা লাগবে ডিটারমিনার, তাহলে আমরা কি বসাতে পারবো, অন বসাইতে পারবো। দেখো এখানে ট্রেন আছে, ট্রেন আছে, তারপরে ট্রেনের আগে কি থাকা লাগবে, ডিটারমিনার থাকা লাগবে, এ, দা বা মাই যে কোনো একটা থাকা লাগবে। এখন দেখো তো অপশনে দা আছে কোনটাতে, এটা আছে দা, এটা আছে দা, এটা আছে দা, তার মানে এই দাটা কিন্তু ট্রেনের এই যে এই টাইমের আগে বসবে, তার মানে এখানে দা বসবে, দা বসবে, তার মানে কি ট্রেনের আগে দা বসলো, ডিটারমিনার বসে গেল, এই যে ট্রেন তার আগে ডিটারমিনার বসে গেল, দা বসে গেল, ঠিক আছে। তার মানে কি এখন যদি ট্রেনের আগে ডিটারমিনার থাকে তাহলে আমরা কি বসাবো, প্রিপোজিশন অন বসাবো, তাহলে তিনটা দা বসানোর পর দেখা লাগবে কোন দার সাথে অন আছে, এখানে আছে ইন, এখানে আছে বাই, এখানে তো শুধু বাই, আর এই যে এখানে দেখো দায়ের সাথে অন আছে, তার মানে এই বি নাম্বার অন দা, এটা হবে আমাদের অ্যান্সার, এটা হবে আমাদের অ্যান্সার। বলো তো এটা বুঝছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও যে এটা বুঝছো কিনা। হ্যাঁ এটা আফিফা জিজ্ঞাসা করছে এটা কি রেকর্ড থাকবে কিনা, হ্যাঁ ভাই রেকর্ড থাকবে। সবাই একটু কমেন্ট করে জানাও যে এটা বুঝছো কিনা। এগুলো কিন্তু একটু কমপ্লেক্স টাইপের প্রবলেম, যেগুলো দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এটা, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। দেখো আমরা কিন্তু ইজিলি মনে করো যে জিনিসটা শিখে ফেললাম। তো সবাই একটু কমেন্ট করে জানাও যে এই রুলসটা বুঝছো কিনা। আচ্ছা নুসরাত বলছে দুইটা বুঝলাম না, দেখো আমরা রুলসে কি পড়ছিলাম, যে বাস অথবা ট্রেন
এই দুইটা নামের আগে যদি দা থাকে ডিটারমিনার হিসাবে, দা থাকলে তখন আমরা কি ইউজ করব, তখন আমরা অন ইউজ করব প্রিপজিশন। তো আমাদের প্রশ্নে কি ছিল, দেখো ট্রেন ছিল, তো ট্রেনের আগে ট্রেনের আগে কিন্তু এ দা মাই কোনোটাই ছিল না, কিন্তু অপশনে সবগুলাই দেখো সবগুলোর সাথে দা ছিল। তার মানে আমরা যখনই দেখলাম যে ট্রেনের আগে দা কিন্তু আমাদের বসানোই লাগবে, মানে যেহেতু দা বসানো লাগবে তার মানে দার আগে কি বসবে, অন বসবে। এখন দেখো দার আগে অন আছে কোনটাতে, এই যে এটাতে বি নাম্বারে, এর জন্য আমরা বি নাম্বার দাগাইছি। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারছে? হ্যাঁ, তাহমিদুর রহমান পিডিএফ স্লাইডও পাওয়া যাবে, সমস্যা নাই। তারপরে স্লাইডে চলে যাই, দেখো এখানে বলছে যে ওভার এবং অ্যাভব এর বিশেষ ব্যবহার। ওভার এবং অ্যাভবের বিশেষ ব্যবহার দেখো, স্পর্শ না থাকলে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কমপ্লেক্স একটা বিষয়, এটা কিন্তু পোলাপান অনেক কনফিউজিং একটা টপিক, এটা কনফিউজিং, হ্যাঁ পোলাপান কিন্তু কনফিউজ হয়ে যায় এই টপিকটাতে, কোথায় ওভার বসাবে এবং কোথায় অ্যাবভ বসাবে সেটা নিয়ে বোঝে না। তো আমি এটা একদম পানির মতো সহজ করে দিব, আশা করি আজকের পর থেকে এটা প্রবলেম হবে না, একটু মনোযোগ দাও। দেখো এখানে কি বলছে যে স্পর্শ না করে ওপরে স্থির থাকা লাগবে। এক কথা তো স্পর্শ করবে না, ওপরে স্থির থাকবে, তাহলে কি হবে, অ্যাবভ। স্পর্শ করবে না, ওপরে স্থির থাকবে, অ্যাবভ। ঠিক আছে, এবং যদি গতিশীল থাকে, ঠিক আছে, বা ঢেকে দেওয়া বোঝায়, ধরো তোমাকে কেউ কম্বল দিয়ে ঢেকে দিচ্ছে এরকম বোঝাচ্ছে, কভার করে দিচ্ছে, তখন আমরা ওভার ইউজ করব। বা কোনো একটা কিছু গতিশীল, ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম এই যে এখানে দেখলাম না, এই যে দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য রিভার, মানে কি গতিশীল ছিল, পাখিটা কি ছিল, গতিশীল ছিল, তার মানে ওভার বসাইছি। এখানে কিন্তু ওইটাই বলছে, হ্যাঁ এখানে কিন্তু ওইটাই বলছে যে গতিশীল থাকলে আমরা কি বসাবো, ওভার বসাবো, আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি। যেমন দেখো এখানে বলছে শি পুট আ কুইল্ট ওভার মি, এই যে বললাম তোমার উপরে একটা কম্বল দিয়ে দিল, একটা চাদর দিয়ে দিল, ওভার মি, যখনই দিয়ে দিবে ঢেকে দেওয়া বোঝাবে, তখন আমরা কি ইউজ করব, ওভার ইউজ করব। ঠিক আছে, এখন দেখো আমরা যদি বিগত বছরের প্রশ্ন থেকে আরো মানে ক্লিয়ারলি বুঝে যাবা, দেখো কি বলছে এখানে, দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার, কি হবে, ড্যাশ দ্য রিভার, কি হবে এখানে, অ্যাবভ হবে না ওভার হবে, দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার, অবশ্যই ওভার হবে। ঠিক আছে, তার মানে যদি স্পর্শ না করে তখন অ্যাবভ। এখন অনেকে বলবে যে ভাইয়া এটা একটা নদী, নদীর উপরে একটা ব্রিজ চলে গেছে এরকম, ঠিক আছে, ব্রিজটা তো নদীটা স্পর্শ করে নাই, ঠিক আছে, উপর দিয়ে তো চলে গেছে, তাহলে এটা আপনি ওভার দিলেন কেন, অ্যাবভ দেওয়ার কথা কিন্তু না ভাই, ব্রিজে তো আর পিলার থাকে, পিলার থাকে না, পিলার থাকে, এবং এটা আলটিমেটলি নদীর দুই পাশকে তো স্পর্শ করে, দুই পাশকে স্পর্শ করে। ঠিক আছে, সেই দিক থেকে কল্পনা করলে কি, যেহেতু দুই পাশ দিয়ে স্পর্শ করেছে, এই জন্য আমরা কি ব্রিজের পরে কি করবো, এখানে ওভার ইউজ করবো। ঠিক আছে, স্পর্শ যেহেতু করেছে, গতিশীল, সরি স্পর্শ যেহেতু করেছে এই জন্য আমরা কি করবো, ওভার ইউজ করবো। যদি স্পর্শ না করতো তাহলে কি ইউজ করবো, অ্যাবভ ইউজ করবো। ঠিক আছে, তারপরে 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, তার মানে কি, দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, মানে একজন মানুষ, তুমি ধরে এটা, ঠিক আছে, তুমি, তোমার সামনে একটা দেওয়াল আছে, আর এখানে মনে করো যে একটা ফুলের বাগান আছে, ঠিক আছে, একটা ফুলের বাগান আছে, তো তুমি কি করছো, এখান থেকে মনে করো যে লাফ দিয়ে এখানে চলে গেছো, তার মানে কি, তুমি গতিশীল ছিলা, তুমি কি ছিলা, গতিশীল ছিলা, এবং পার হয়ে গেছো, পার হয়ে গেছো, গতিশীল এবং পার হয়ে যাওয়া, গতিশীল এবং পার হয়ে যাওয়া লাগবে। ঠিক আছে, যখনই পার হয়ে যাবো তখন আমরা কি ইউজ করব, ওভার ইউজ করব, গতিশীল এবং পার, দ্য ম্যান জাম্পড ওভার, কি হবে এখানে, ওভার হবে, ওভার দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, তার মানে কি, দেওয়ালের উপর দিয়ে টপকায়, মানে দেওয়ালটা পার হয়ে গেছে, তার মানে ওভারের ক্ষেত্রে মনে রাখা লাগবে পার হওয়া লাগবে, অবশ্যই পার হওয়া লাগবে। ঠিক আছে, পার হলেই সেক্ষেত্রে ওভার বসায় দিবা, তাহলে দ্য ম্যান জাম্পড ড্যাশ দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন, কি হবে, ওভার দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন। এখন তোমরা সবাই কমেন্ট করবা এইটা, ঠিক আছে, তোমরা সবাই কি কমেন্ট করবা, এইটা কমেন্ট করবা, যে আমি একটু অন্য গালিতে দেখাই যে এটার অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করো, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য ক্লাউডস, এটার অ্যান্সার কি হবে, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য ক্লাউডস, এটার অ্যান্সার কি হবে, সবাই একটু কমেন্ট করে জানাও। দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য ক্লাউডস, এটার অ্যান্সার কি হবে। আচ্ছা, সবাই অ্যান্সার করছে ওভার। আচ্ছা, আর কি চক্রবর্তী বলছে অ্যাবভ, নুসরাত বলছে ওভার। সবাই একটু বলো যে এটার অ্যান্সার কি হবে, সবার কাছে জানতে চাই, একটু ব্রেন খাটাও, ভাবো। সুমা ইসলাম আঁকি বলছে ওভার, সৌরভ বলছে ওভার। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সারটা হবে হলো অ্যাবভ, অ্যাবভ, অ্যাবভ হবে। কেন অ্যাবভ হবে,
আমরা এভাবে কি বলছি, স্পর্শ না করে উপরে স্থির থাকা লাগবে। আচ্ছা দেখো, দ্য প্লেন ফ্লিউ অ্যাবভ দ্য ক্লাউডস। আচ্ছা, ক্লাউডস এর সাথে প্লেন, প্রথম আমরা দেখি প্রথম শর্তটা মানে কিনা স্পর্শ করে কিনা, না স্পর্শ করে নাই। তার মানে কি স্পর্শ না করলে অ্যাবভ, তার মানে আমাদের কথা ঠিক আছে। এখন বলতে পারো যে ভাই এখানে তো প্লেনটা গতিশীল, তার মানে গতিশীল থাকলে আমরা ওভার দিব, এটাই তো বলছিলাম তাই না? কিন্তু আমি বলছি যে পার হওয়া লাগবে, পার হইলে ওভার দিবা। এখন ধরো এইখানে হলো মেঘ আছে, এরকম মেঘ, মেঘের উপর এরকম কিন্তু মেঘ লাগাতার থাকে। এরকম কি হয় যে এটা ধরো একটা প্লেন, ঠিক আছে, এটা ধরো একটা প্লেন, তো প্লেনটা কি এরকম ভাবে যে এই যে এটা পার হয়ে যায়, মেঘ পার হয়ে যায় না। এটা ধরো মেঘের সারফেস, আর এটা কিরকম থাকে আসলে আমি এখানে দেখাই। এটা ধরো মেঘের সারফেস এবং এটার উপরে মনে করো যে প্লেনটা আছে, ঠিক আছে, এটা ধরো একটা প্লেন। তো প্লেনটা যে যায় এটার উপর দিয়ে কিন্তু যায়, মানে কি এটা কিন্তু মেঘটাকে এভাবে অতিক্রম করে যাচ্ছে এটা বুঝাচ্ছে না, বরং বুঝাচ্ছে কি যে মেঘের উপর দিয়ে যাচ্ছে। একটা তো স্পর্শ নাই, কিন্তু উপর দিয়ে যাওয়া বুঝাচ্ছে। এখানে কিন্তু গতিশীলটাকে প্রাধান্য দেওয়া হয় নাই। আমি বারবার বলতেছি যে অত যদি প্যাচ লাগে মনে রাখবা যে পার হয়েছে কিনা। এখানে কোথাওই বলে নাই যে আহ, কি বলে যে ওভার দ্য ক্লাউডস, মানে আহ, মেঘটাকে পার করে গেছে। এরকম যে এখানে যেটা বারবার বলতেছি আমি, যে এখানে প্লেনটা ছিল, এখানে মেঘ ছিল, মেঘটাকে পার করে হয়ে গেছে এরকম না, কিন্তু মেঘ বরাবর আছেই, এরকম আছেই, এবং প্লেনটা কিন্তু এভাবে উপর দিয়ে যাচ্ছে। তার মানে এটা কিন্তু পার হয় নাই, যেহেতু পার হয় নাই শুধু উপরে আছে, শুধুমাত্র উপরে, সেই হিসাবে কি তুলনা করলে কি একটা আর একটা সমান্তরাল, বা একটা আর একটার তুলনায় কি স্থির, যেহেতু এরকম স্থির বুঝাচ্ছে বা একটা আর একটার উপরে বুঝাচ্ছে, স্পর্শ করছে না বুঝাচ্ছে, এই জন্য এক্ষেত্রে আমরা কি ইউজ করব, অ্যাবভ ইউজ করব। ঠিক আছে? তার মানে আমাদের মেইন একটা কথা মনে রাখা লাগবে, যখন এরকম কনফিউশন থাকবা যে অ্যাবভ হবে নাকি ওভার হবে, তুমি খেয়াল করবা যেখানে পার হওয়া বুঝাচ্ছে নাকি। যদি পার হওয়া বুঝায় তাহলে অভাব, অ্যাবভ, সরি ওভার, পার হওয়া বুঝাইলে ওভার, আর যদি পার হওয়া না বুঝায় তাহলে আমরা ব্যবহার করবো অ্যাবভ। ঠিক আছে? হ্যাঁ, প্লেন তো স্থির না, কিন্তু স্থির না হইলেও কি এটা তো মেঘটাকে পার করে যাচ্ছে না, এই জন্য এই ক্ষেত্রে অ্যাবভ হবে। ঠিক আছে? তার মানে ওভার হইতে হইলে অবশ্যই কি হওয়া লাগবে, গতিশীল তো হওয়াই লাগবে, প্লাস পার হওয়া লাগবে। নুসরাত, মেঘও তো পার হয়। মেঘ ওইভাবে ওইভাবে কমপ্লেক্স ভাবে চিন্তা করলে হবে না ভাইয়া। এখানে একদম সিম্পলি তুমি চিন্তা করো যে প্লেনটা কি, এখানে তুমি ধরো মেঘটা আকাশে ভাবে আছে, মেঘের তো মনে করো যে একটা সারফেস তৈরি হয়, মেঘ তো আর এক টুকরা না, এরকম হাজার হাজার মেঘের টুকরা টুকরা দিয়ে একটা সারফেস তৈরি হয়, এবং এর উপরে কি প্লেনটা চলমান, কিন্তু প্লেনটা কিভাবে কিন্তু পাস করছে না, মেঘটাকে পাস করছে না, প্লেনের উপর দিয়ে যাচ্ছে, সরি মেঘের উপর দিয়ে যাচ্ছে প্লেন, পাস করছে না, যেহেতু পাস করছে না, পার হচ্ছে না, এই জন্য এটাকে আমরা কি দিব, অ্যাবভ দিব। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার। তারপরে চলে যাই আমরা, দেখো এখানে কি বলছে যে সিন্স এবং ফর এর ব্যবহার। সিন্স এবং ফর এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, এটাও আসে, এটাও অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্ব, অ্যাডমিশন, চাকরি, একাডেমিক সব জিনিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আহ, দেখো এখানে কি বলছে যে সিন্স, আচ্ছা, নুসরাত বলছে স্যার এটা আবার একটু প্রথম থেকে বোঝান। দেখো আম, এটা যথেষ্ট আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে, সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে, তুমি আরেকবার একটু দেখো রেকর্ড ক্লাসটা, তুমি অতটুকু ওই রুলসটা তুমি আরেকবার একটু দেখো, আমারটা মনোযোগ দিয়ে শুনো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি ক্লিয়ার না হয় টেলিগ্রামে যে আমাদের কনভারসেশন গ্রুপ আছে ওইখানে মেসেজ করো, ওইখানে বুঝাই দেওয়া হবে, হ্যাঁ, সমস্যা নাই। আসলে একটা টপিক নিয়ে এতক্ষণ বসে থাকলে আসলে আম, অন্য স্টুডেন্ট ডিস্টার্ব হবে এবং আমাদের ক্লাসের ডিউরেশনটা একটু বেড়ে যাবে আর কি, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে আমরা সিন্স এবং ফরের ব্যবহারটা দেখব। তো সিন্স আমরা কখন ইউজ করি, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে কি, দেখো যে নির্দিষ্ট সময় হতে বা থেকে বোঝাতে, ধরো একটা সময় থেকে ঘটতেছে, এটা একটা সময়, এই সময় শুরু হয়েছে, শুরু হয়েছে, এখন তুমি এই সময় থেকে শুরু হয়েছে এবং চলমান আছে, এখন পর্যন্ত চলমান, ঠিক আছে, বর্তমান পর্যন্ত চলমান, বর্তমান পর্যন্ত চলমান, এই যে একটা সময় শুরু থেকে বর্তমান পর্যন্ত চলমান আছে, ঠিক আছে, নির্দিষ্ট সময় হতে থেকে বুঝালে, ঠিক আছে, মানে একটা সময় শুরু আছে কিন্তু শেষ কিন্তু বলে নাই, নির্দিষ্ট সময় হতে শুধু শুরু হতে বুঝাইছে, শুধু শুরু, কিন্তু কখন শেষ হতে সেটা কিন্তু বলে নাই। এরকম যদি বুঝায় তখন আমরা সিন্স ইউজ করব, যেমন সকাল থেকে বা সোমবার থেকে, 1990 থেকে, ঠিক আছে, তো কতক্ষণ ধরে, সকাল থেকে কোন পর্যন্ত সেটা কিন্তু বলে নাই, শুধু বলছে সকাল থেকে, মানে শুরু আছে শেষ নাই। সোমবার থেকে, সোমবার থেকে কি বার পর্যন্ত সেটা বলে নাই, শুধু শুরু বলছে, এরকম বললে কি সিন্স।
1990 থেকে, 1990 সাল থেকে কত সাল সেটা কিন্তু বলে নাই, শুধু শুরু বলছে। তাহলে কি হবে? সিন্স। শতে শুরু আছে, শতে সিন্স, এভাবে মনে রাখবা। যেমন বলছে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কতক্ষণ বৃষ্টি হচ্ছে বা কোন পর্যন্ত বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমাদের বলে নাই, শুধু বলছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মানে কি এখানে কি হবে? সিন্স হবে, সিন্স হবে। অ্যান্সার কি হবে? বি হবে। মানে শুরু আছে কিন্তু শেষ নাই, সিন্স। আবার 2 নম্বরে কি বলছে? হি হ্যাজ বিন ইল ড্যাশ 5, তার মানে 5 দিন ধরে অসুস্থ। তার মানে কি 5 দিন আগে শুরু হয়েছিল, 5 দিন আগে শেষ হয়েছে। মানে শেষ হয়েছে কিনা জানি না, কিন্তু সময়ের একটা লিমিট আছে, শুরু আছে এবং শেষ আছে। কতদিন? মাঝখানে ডিউরেশনটা কয় দিন? 5 দিন। 5 দিন, এই যে ডিউরেশন, মানে একটা শুরু আছে শেষও আছে। সময়ের নির্দিষ্টতা, সময়ের সমষ্টি বা অনির্দিষ্ট ব্যাপ্তি, ঠিক আছে? সময়ের সমষ্টি বোঝায় বা একটা কি বোঝায় এটাকে? সময়ের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বা একটা ব্যাপ্তি, একটা রেট বোঝায় বা একটা অনুপাত বোঝায় বা কি বোঝায় একটা, এই যে এখান থেকে এখানকার কি বলে যে ব্যাপ্তিটা কত, ঠিক আছে? ব্যাপ্তিটা কত, ব্যবধানটা কত। ব্যবধানটা যখন থাকবে, এখানে শুধু শুরু দেখছি, শেষ নাই, কোনো ব্যবধান নাই, আমাদের কাছে অজানা। কিন্তু এখানে একটা ব্যবধান দেওয়া আছে, 5 দিনের ব্যবধান। যখনই ব্যবধান থাকবে তখনই সেখানে আমরা কি ইউজ করব? সেখানে আমরা ফর ইউজ করবো। কি ইউজ করবো ভাইয়া? ফর ইউজ করব। যেমন 2 ঘন্টা ধরে, 5 দিন ধরে, ফর বসবে, ঠিক আছে? যেমন এখানে বলছে সে 5 দিন ধরে অসুস্থ, সে 5 দিন ধরে অসুস্থ, আমার এখানে কি হবে? এখানে ফর হবে, ফর হবে, ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইজি, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। তারপরে দেখো এই যে সময় নিয়ে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমি একটু দেখাই দেখি কি ধরনের প্রশ্ন আসে। দেখো যে সিন্স, আমরা একটু আগে দেখলাম সিন্স কখন? নির্দিষ্ট শুরু সময় থেকে, শুধু শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, তখন আমরা কি দিব? সিন্স ইউজ করব। ফর কখন? সময়ের ব্যাপ্তি, মানে কতক্ষণ ধরে, 5 দিন, 2 ঘন্টা, 6 দিন, 1 মাস, সময়ের একটা একটা রেট থাকবে, একটা ব্যাপ্তি থাকবে, কতক্ষণ ধরে চলে সেই সময়টা ফিক্সড থাকবে, তখনই আমরা কি ইউজ করব? ফর ইউজ করব। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, হ্যাঁ আমি 2 ঘন্টা যাবত অপেক্ষা করেছি। তাহলে এই যে 2 ঘন্টা যাবত একটা সময়ের কাল এখানে বলে দিয়েছে, ব্যাপ্তি বলে দিয়েছে, এই জন্য এখানে কি ইউজ করা হবে? ফর ইউজ করা হবে। তারপরে ফ্রম ডট ডট টু, ঠিক আছে? শুরু থেকে শেষ সময় পর্যন্ত দুইটাই। তুমি কখন শুরু করছো? শুরু করছো ফ্রম, শুরু করছো ফ্রম, শেষ করছো কোথায়? টুতে। ধরো তোমাকে 2টা সময় বলে দিছে, মনে করো তুমি বলতেছো যে আমি আহ, সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করেছি। তার মানে শুরু করেছিলে কয়টায়? 10টায়। ফ্রম 10, শেষ করেছো কয়টায়? 12টায়। টু 12টা, টু 12, এরকম শুরু থেকে শেষ সময় পর্যন্ত। মানে এখানে বলছে দ্য অফিস ইজ ওপেন ফ্রম 9 AM to 5 PM, মানে শুরু হয় 9টায়, শেষ হয় কয়টায়? 5টায়। ফ্রম ডট ডট টু ইউজ করবা। ডিউরিং মানে কি? চলাকালীন। ডিউরিং মানে কি? চলাকালীন, কোন একটি সময় চলতেছে, রানিং, ঠিক আছে? এরকম যদি বোঝায় তখন আমরা ডিউরিং ইউজ করব। যেমন বলছে আই ফিল আসলিপ ডিউরিং দ্য ফিল্ম, দেখো মুভি চলতেছে, মানে ফিল্ম মানে কি? ফিল্ম চলাকালীন সময়, মানে এইদিকে আমাদের ছবি চলতেছে, একটা মুভি চলতেছে, চলতে চলতে আমি ওই সময় ঘুমায় গেছি, মানে ঘুম অনুভব করতেছি, ঠিক আছে? আমি ঘুমায় গেছি, এরকম। আই ফিল আসলিপ ডিউরিং দ্য ফিল্ম, তার মানে কোনো একটি সময় চলাকালীন, ফিল্ম চলাকালীন যখন আমি একটা কিছু ঘটাইছি তখন আমরা কি ইউজ করবো? ডিউরিং ইউজ করব, হ্যাঁ। তারপরে দেখো বাই, নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার আগে, ঠিক আছে? তোমাকে বলতেছে ডেড লাইন দিয়ে দিতেছে যে তুমি দুপুরের ভেতর এটা করে দিবা, দুপুরের ভিতরে এটা করে দিবা, বা দুপুরের আগেই করে দিবা, হয় দুপুরের মধ্যে বা তার আগেই করে দিবা, তখন আমরা ইউজ করবো বাই। যেমন বলছে প্লিজ রিটার্ন দ্য বুক বাই মানডে, প্লিজ রিটার্ন দ্য বুক বাই মানডে, তার মানে এখানে তোমাকে বলে দিছে যে সোমবারের আগে বইটা দিয়ে দেওয়া লাগবে, সোমবারের মধ্যে বা সোমবারের আগে দিয়ে দেওয়া লাগবে। যে মধ্যে বা আগে যদি বোঝায় তখন কি? বাই ইউজ করবা, বাই ইউজ করবা, ঠিক আছে? তারপরে দেখো বিফোর এবং আফটার, আগে বা পরে বোঝাতে, ঠিক আছে? আগে বা পরে তোমাকে বলতেছে যে তুমি খাওয়ার আগে হাত ধুবা, তার মানে কি? খাওয়ার আগে বুঝাইতেছে, বা খাওয়ার পরে হাত ধুবা, তার মানে পরে বুঝাইতেছে, তখন আমরা বিফোর বা আফটার ইউজ করবো। আগে বুঝাইলে বিফোর, আফটার বুঝাইলে পরে, পরে বুঝাইলে আফটার, ঠিক আছে? যেমন ক্লিন ইওর হ্যান্ডস বিফোর ডিনার, রাতের খাবারের আগে হাত ধুয়ে নাও, ঠিক আছে? তার মানে কি? রাতের খাবারের আগে ধুয়ে নেওয়া লাগবে নাকি খাওয়ার পরে ধোয়া লাগবে? অবশ্যই খাবারের আগে ধোয়া লাগবে, তার মানে কি? বিফোর, হ্যাঁ। তারপর বলছে আনটিল বা টিল, কোন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, এরকম যখন বোঝায়, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এটা করতে থাকো, এরকম যদি বোঝায় কখনো
যে এই পর্যন্ত করতে থাকো যতক্ষণ না হয়, তখন আমরা আনটিল ইউজ করব বা টিল ইউজ করব। যেমন দেখো এখানে একটা উদাহরণ দিছে, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, আমি যতক্ষণ পর্যন্ত না আসি এখানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, মানে যতক্ষণ পর্যন্ত আই কাম ব্যাক, আমি যতক্ষণ পর্যন্ত না আসতেছি ততক্ষণ কি করো, ওয়েট করো। ঠিক আছে। তারপর বলছে উইথিন, সময় শেষ সীমার আগে, তোমাকে বলতেছে যে 1 ঘন্টার মধ্যে কাজ করে দেওয়া লাগবে। 1 ঘন্টা তোমার হাতে টাইম দিলাম, 1 ঘন্টার ভিতরে তোমার প্রিপোজিশন শেষ করে দেওয়া লাগবে। তার মানে কি, ও তখন আমরা ইউজ করবো উইথিন। দেখো বলছে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইথিন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার ভিতরে কাজটা শেষ করবো, যে উইথিন ইউজ করছে। হ্যাঁ, তো এই প্রিপোজিশনগুলো আসলে সময়ের হিসাবে বিভিন্নভাবে ইউজ করা হয়। তো মেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে সিন্স, ফর এবং এই টু, ফ্রম ডট ডট টু, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, তিনটা খুবই ভালো হয় মনে মনে রাখবা। ঠিক আছে, এই তিনটা কিন্তু ভুল হওয়া যাবে না। আচ্ছা, তারপরে চলে যাই আমরা। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখো এখানে বলছে নেক্সট, লাস্ট, দিস, এভরি, অল, ইচ, সাম, অ্যানি, অন। ঠিক আছে, নেক্সট, দেখো এটা শুধু রিডিং যদি এভাবে পড়ো, নেক্সট, লাস্ট, দিস, এভরি, অল, ইচ, সাম, অ্যানি, ওয়ান, এই শব্দর সময়ের আগে থাকলে কোন প্রিপোজিশন বসে না। এবার যদি সাপের মন্ত্রের মতো পড়ো, কখনোই মুখস্থ হবে না, মনেও থাকবে না। তোমাকে একটু মেধা খাটাইতে হবে, ব্রেন খাটাইতে হবে। কিভাবে খাটাবো আমি বুঝাই দিই। দেখো এখানে বলছে নেক্সট পরে, লাস্ট শেষে, দিস এটা, এভরি সবগুলো, অল দেখো এভরি, অল, ইচ প্রত্যেকটা, সাম কিছু কিছু, অ্যানি, অন সবগুলো আপনার এক ধরনের অর্থ প্রকাশ করতেছে না। তো তুমি জাস্ট অর্থগুলো মনে দেখো, নেক্সট, লাস্ট, নেক্সট, লাস্ট এগুলো কিন্তু প্রায় এক, পরেরটা, শেষেরটা, এটি, সবগুলা, সবগুলা, প্রত্যেকটি, কিছুগুলো, ঠিক আছে, যে কোনোটা, একটা, এরকম এই যে ওয়ার্ডগুলো দেখো প্রায় কিন্তু সব সিমিলার। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো, এই শব্দগুলো সময়ের আগে থাকলে এই শব্দগুলো প্লাস টাইম থাকবে, টাইম থাকবে। তার মানে টাইমের আগে এই যে শব্দগুলো দেখলাম, এই শব্দগুলো যদি থাকে তাহলে কি হবে, কোনো প্রিপোজিশন বসবে না। যেমন বলছে যে দেখো এই দুইটা সেন্টেন্স তুমি দেখো, দেখো আই উইল সি ইউ অন নেক্সট মানডে, আবার আই উইল সি ইউ নেক্সট মানডে। তোমাকে ধরো প্রশ্নে দুইটা সেন্টেন্সই দিছে, যে তোমাকে বলছে হুইচ অন ইজ কারেক্ট। আমরা কি করি, আমাদের যে স্বভাবগত বৈশিষ্ট্য, যে আমরা সেন্টেন্সটা উচ্চারণ করি, তারপরে যেটা আমাদের শুনতে ভালো লাগে সেটা আমরা দাগাই দিয়ে আসি, যেটাই রাইট, এটা যেহেতু শুনতে ভালো লাগতেছে। তো দেখো এই যে ভুল যেটা এখানে বলছে, এই ভুলটা কিন্তু শুনতে ভালো লাগে, যে আই উইল সি ইউ অন নেক্সট মানডে, এটা ঠিক মনে হয় না যে আই উইল সি ইউ অন নেক্সট মানডে, এটা মনে হয় ঠিক। কিন্তু দেখো গ্রামাটিক্যালি কিন্তু এটা ভুল, তুমি যখন এটা রাইট দেখাবা এটা কিন্তু ভুল, তুমি কিন্তু নেগেটিভ মার্কস খাবা, 0 পাবা। কিন্তু সঠিক কোনটা, আই উইল সি ইউ নেক্সট মানডে, এখানে কোনো অন বসবে না, প্রিপোজিশন বসবে না। কেন বসবে না, মানে এই যে সময় মানডে তার আগে কি আছে, নেক্সট আছে, এই যে নেক্সট, নেক্সট আছে, বুঝছো কিনা। আবার দেখো এখানে বলছে ইট রেইনড ইন অল ডে, সুন্দরই মনে হইতেছে না, সেন্টেন্সটা তো সুন্দর, ইট রেইনড ইন অল ডে, বা কিন্তু এটা ভুল। কেন ভুল, কারণ এই যে ডে সময়, সময়ের আগে অল আছে, এই যে অল, অল থাকলে তার আগে কি বসবে না, প্রিপোজিশন বসবে না। তাহলে কি হবে, ই রেইনড অল ডে, এখানে কোনো প্রিপোজিশন বসা যাবে না, এটা হলো ঠিক। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে যে টুডে, টুমোরো, ইয়েস্টারডে, টুনাইট, মানে এগুলো কি মুখস্থ করা লাগবে, টুডে, টুমোরো আজকে, কালকে, গতকালকে। ঠিক আছে, আজকে রাতে, আজকে দিনে, আজকে রাতে, গতকালকে, মানে কালকে, গতকাল, আজ আর আগামীকাল, এই তিনটা, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আবার টেন্স বুঝুন, এখানে কিন্তু টেন্স বুঝাই দিচ্ছি না আমি, জাস্ট এই তিনটা ওয়ার্ড মনে রাখার কথা বলতেছি, যে গতকালকের কথা মনে রাখবা, আজকের কথা মনে রাখবা, আগামীকাল, এই তিনটা তো আলাদা মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে, যখনই দেখবা টুডে আছে, টুমোরো আছে, ইয়েস্টারডে আছে, টু নাইট আছে, এই শব্দগুলোর আগে সরাসরি কখনো প্রিপোজিশন বসবে না। ঠিক আছে, যেমন দেখো এখানে এই যে সেন্টেন্সটা যে বলছে যে আই উইল গো দেয়ার অন টুমোরো, খুব সুন্দর মনে হচ্ছে, বা সেন্টেন্সটা খুব সুন্দর, তুমি পরীক্ষায় রাইট দাগাই দিয়ে আসবা, কিন্তু কি বাবা, একটা সুন্দর গোলালো বাবা। ঠিক আছে, কারণ কি টুমোরো, টুমোরোর আগে কি বসবে না, কোনো প্রিপোজিশন বসবে না, তার মানে ওয়ান বসবে না, এটা ভুল। তার মানে আই উইল গো দেয়ার টুমোরো, এটা হলো রাইট। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো পরীক্ষায় খুব আসে, খুব আসে। ঠিক আছে, অ্যাডমিশনে খুব আসে, এবং আমি দেখি নাই যে কোনো টিচার কোনো ক্লাস আসলে এগুলো পড়ায়। তোমরাও যদি ক্লাস করো প্রিপোজিশনের, এগুলো কিন্তু পড়ায় না, এগুলো খুব আসে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, এগুলো ক্লিয়ার কিনা একটু বলো, কমেন্ট করে জানাও।
আচ্ছা, মাহিম আক্তার বলছে যে রেকর্ডেড ক্লাস কোথায় পাবে? রেকর্ডেড ক্লাস আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। হ্যাঁ, আমাদের কোয়ান্টাম সিরিজ ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপলোড করা থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে চলে যায় বিটুইন এবং এমন, খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্লাসের শুরুতে একবার এটার কথা বলছিলাম, আবার একবার বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা 3 স্টার একটা টপিক, খুবই আসে দেখো, এবং একদম ইজি, দুধ ভাতের মতো ইজি। ঠিক আছে, দেখো কি বলছে, বিটুইন দুই ব্যক্তি। দেখো টুইন মানে কি? টুইন মানে দুই, যমজ জানি আমরা, টুইন মানে যমজ জানি। ঠিক আছে, যদি ওই টুইন বানানটা আলাদা, কিন্তু এভাবে মনে রাখবা, বানান আলাদা দেওয়া কাজ নাই আমাদের, আমাদের ওয়ার্ডটা মনে রাখলে মনে করবা যে এই টুইন মানে হলো যমজ। আর যমজ বানান কি? যমজ। ঠিক আছে, যমজ। তো টুইন মানে যমজ মানে কি? যমজ মানে দুই, দুই। তার মানে কি, যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে, তখন আমরা ব্যবহার করবো টুইন, সরি বিটুইন। হ্যাঁ, বিটুইন। আর যদি দুইয়ের অধিক হয়, দুইয়ের অধিক 100 জন হোক বা অনির্দিষ্ট হোক, যতই হোক দুইয়ের অধিক, তখনই আমরা ইউজ করবো এমন। যেমন দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এখানে বলছে ডিভাইড দ্য ম্যাঙ্গো ড্যাশ দ্য টু বয়েজ, তার মানে কি দুইজনের কথা বলছে। টু মানে কি? টুইন। টুইন টুন টুইন মানে কি? বিটুইন। তার মানে কি এখানে কি হবে? এখানে হবে বিটুইন। টু মানে টুইন, টুইন মানে বিটুইন, তার মানে কি টু বয়েজ মানে কি বিটুইন হবে। ডিস্ট্রিবিউট দ্য ক্লোথস, 2 নাম্বার কি বলছে দেখো, যে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট দ্য ক্লথস ড্যাশ দ্য পোর, এখানে কিন্তু গরিবদের মাঝে বলছে, তার মানে কি এখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলতে বলে নাই। গরিব কি একজন দুইজন? গরিব অনেক, গরিবদের মাঝে কাপড়গুলো বিতরণ করে দাও। ঠিক আছে, অনেকগুলো মানুষ। তার মানে কি ডিস্ট্রিবিউট দ্য ক্লোথস ড্যাশ দ্য পোর, অনেকগুলো, অনেকগুলো হলে কি হবে? এমং হবে। ঠিক আছে, এমং হবে আমাদের অ্যান্সার। এখানে কি হবে? এমং, এমং হয় অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি না? কিন্তু এই যে বিটুইন আর এমং, এটাতে কিন্তু খুব পরীক্ষায় আসে। তো আমরা যদি একটা মনে রাখি, এই একটা রুলস পারলে আর একটা বাদ বাকিগুলো আমরা এমন বসাই দিব। তার মানে কি দুইজন বুঝাইলে বিটুইন, বাদ বাকি যতগুলো বুঝাই আমরা এমন বসাই দিয়ে দেবো। ঠিক আছে, বুঝছো কিনা? আচ্ছা, তারপরে যাই, দেখো আমাদের আর বেশি কিছু নাই, এটাই আমাদের মোটামুটি ধরতে গেলে ইয়ে, মানে কনসেপচুয়াল শেষ হল। এরপরে দেখো যে আমরা অ্যাটের সকল নিয়ম, মানে যত নিয়ম পড়ছি সবগুলো একসাথে করছি। ঠিক আছে, এরপরে শুধু আমরা রিভিশন করব, রিভিশন করলে জিনিসগুলো আরও মনে করো যে মনে থাকবে ভালো। হ্যাঁ, তো দেখো যে এখানে আমাদের ক্লাস বেশি ডিউরেশন টাইম নিবে না, সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো। হ্যাঁ, ধৈর্য ধরো। আচ্ছা, দেখো এখানে কি বলছে যে মেড অফ এবং মেড ফ্রম এর পার্থক্য, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা মানে মজা পাবা, এটা পড়তে মজা পাবা। দেখো মেড অফ মানে কি, যদি কোনো জিনিস তৈরির পর তার মূল উপাদান চেনা যায়। ঠিক আছে, মূল উপাদান চেনা যায়, ধরো একটা জিনিস তৈরি করছো, চেঞ্জ করছো, কিন্তু মূল উপাদান চিনতেছো, তখন মেড অফ দেবো। যেমন ধরো আমরা একটা গাছ, আচ্ছা এটা হলো একটা গাছ, ঠিক আছে, এটা হলো একটা গাছ, এই গাছ থেকে আমরা গাছটাকে কাটছি, আমরা কেটে কি বানাইছি? একটা টেবিল বানাইছি। তার মানে এটা ছিল কাঠ, এটাও, এই টেবিলটাও কি কাঠের। এখন বলো তো, এই গাছ থেকে যে গাছ থেকে আমরা কি পাই? কাঠ পাই। তো গাছ থেকে কাঠ যে পাই, কাঠটা তুমি দেখলে চিনতে পারবা, পারবা। আবার এই টেবিলটা যে তৈরি করছো, এটাও কিসের? কাঠের। তুমি এই টেবিলটা দেখলে বলতে পারবা না যে এটা কাঠের তৈরি। এই টেবিলটার নাম কিন্তু কাঠ না, এই টেবিলটার নাম কি? টেবিলটার নাম হলো টেবিল। টেবিল নাম চেঞ্জ হয়েছে, আগে ছিল কাঠ, আমি একটা রূপ দিছি, নাম হয়েছে কি? টেবিল। ঠিক আছে, নাম কি হয়েছে? নাম হয়েছে টেবিল। টেবিল হওয়ার পরেও আমরা যখন টেবিলের দিকে তাকাবো, আমরা কিন্তু এই আগের নামটা বুঝতে পারবো যে এটা কিসের থেকে আসছে? কাঠের থেকে আসছে। তার মানে এই পরিবর্তনটা বুঝতে পারবো যে কাঠের থেকেই টেবিলটা হয়েছে। যখন এই পরিবর্তন বুঝতে পারবো, বা এই বর্তমান যে অবস্থা টেবিল, টেবিলের আগের যে ফর্মটা ছিল কাঠ, এই কাঠটাকে আমরা ধরতে পারতেছি টেবিলটা দেখেই, তখনই আমরা ব্যবহার করবো মেড অফ। আর যদি আমরা ধরতে না পারি, কেমন? যেমন এই কাঠ থেকে টেবিল তৈরি করলে আমরা বুঝতে পারি এটা কাঠের তৈরি, কিন্তু এই কাঠ থেকে বা গাছ থেকে তৈরি করা হয় কাগজ। কি কাগজ? কাগজ দেখে কি বোঝা যায় এটা গাছ থেকে তৈরি? বোঝা যায়? বোঝা যায়? যায় না। টেবিল দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, এই টেবিলের ভিতরে কাঠ আছে, কিন্তু কাগজ দেখলে কিন্তু বোঝা যায় না যে এর ভিতরে কাঠ আছে। তার মানে যদি মূল উপাদান চেনা না যায়, চেনা না যায়, তাহলে সেটাকে কি বলবো? মেড ফ্রম। মেড ফ্রম। বারাক ভাই বলতে পারো যে ভৌত পরিবর্তন হয় সেটা মেড অফ, রাসায়নিক পরিবর্তন হলে সেটাকে বলবো মেড ফ্রম। ঠিক আছে, একদম সহজভাবে বুঝাই দিলাম কাগজ আর টেবিল দিয়ে। তাহলে এখানে ওই উদাহরণগুলাই দিচ্ছে, দেখো যে দেখো প্রাইমারি স্কুলে আসছে, পরীক্ষায় প্রাইমারি স্কুল পরীক্ষাতে আসছে, এটা বিসিএস এও আসছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে যে দিস চেয়ার ইজ মেড ড্যাশ উড, এই যে টেবিল দিয়ে বলুন, তাহলে চেয়ার তৈরি করছে কাঠ দিয়ে, এটা কি হবে অ্যান্সার বলো তো? আমরা টেবিল, সরি চেয়ার, চেয়ার দেখে তো বুঝতে পারি যেটা কাঠের তৈরি, মানে দুইটাই বুঝতে পারি। তার মানে এখানে কি হবে? অবশ্যই মেড অফ হবে, মেড অফ হবে, মেড অফ, তার মানে কি বি হবে।
আবার এখানে বলছে পেপার ইজ মেড ড্যাশ উড, তার মানে কি পেপার গাছ যে কাঠ দিয়ে তৈরি, এটাকে আমরা দেখলে বুঝতে পারি, একটু আগে পড়লাম বুঝতে পারি না, কাঠ আর গাছ তো দেখতে এক না, তার মানে কি দুইটা আলাদা, দেখে বোঝা যায় না, এই জন্য এখানে কি হবে ফ্রম হবে, ফ্রম হবে। ঠিক আছে, তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। একদম ইজি না? খুবই মজার, এটা কিন্তু পড়তে খুবই মজার। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখন আমরা অ্যাপ নিয়ে অনেক জায়গায় অনেক রুলস পড়ছি, অনেক জায়গায় অনেক রুলস পড়ছি অ্যাপ নিয়ে। এখন দেখো আমরা সবগুলো এক জায়গায় করি, যে দেখো এটা কিন্তু পড়ে আছে ছোট স্থান, ছোট গ্রাম এলাকার নামে জায়গায় কি বসাবো? অ্যাড বসাবো। তারপর কি নির্দিষ্ট সময়, ঘড়ির সময় বা নির্দিষ্ট কোনো সময়ের আগে কি বলবো? অ্যাড বলবো, এটা কিন্তু আমরা দেখে আসছি। এবার মাত্রা, মূল্যগতি, যে মাত্রা, তাপমাত্রা, তারপরে কত বেগে ট্রেন যাচ্ছে, বুলেট ট্রেনের কথা বললাম, ঠিক আছে, তারপর তাপমাত্রা কত, তারপরে বইয়ের দামটা বেড়ে গেছে, এরকম কিছু একটা পড়েছিলাম, সব কিছু কি বসবে? অ্যাড বসবে। অবস্থান, নির্দিষ্ট কোনো বিন্দু বা নির্দিষ্ট কোনো পৃষ্ঠার ক্ষেত্রে অ্যাড বসে, ঠিক আছে, নির্দিষ্ট কোনো বস্তু বা নির্দিষ্ট কোনো পৃষ্ঠার ক্ষেত্রে কি বসবে? অ্যাড বসবে। আর ঘড়ির সময় কেমন হতে পারে? যে অ্যাট 10 AM, অ্যাট 8 o'clock। নির্দিষ্ট মুহূর্ত বলতে বুঝাইছে যে অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, অ্যাট সানসেট, অ্যাট সানরাইজ। নির্দিষ্ট মুহূর্ত, যে দুপুরের সময়, রাতের সময়, মাঝরাতে, সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, সূর্যোদয়ের সময়, এরকম। খাবারের সময়, অ্যাট লাঞ্চ টাইম, দুপুরে খাবারের সময়, অ্যাট ডিনার, খাবারের সময় পূর্বে কি বসে? অ্যাট বসে। এবার উৎসব, দেখো উৎসব নিয়ে এটা কিন্তু একটু একটু কমপ্লেক্স, এটা একটু একটু খেয়াল করো, এটা মনে রাখা লাগবে। দেখো উৎসব পুরোটা সময় অ্যাট ক্রিসমাস, ক্রিসমাস পুরোটা সময় বুঝাইছে, অ্যাট বসবে। আমি লাল কালি দিয়ে দেখাই, এটা কিন্তু প্যাচ লাগে, প্যাচ লাগানো যাবে না। অ্যাট ক্রিসমাস, অ্যাট ঈদ। দেখো তোমাকে, তুমি ধরো বলছো যে এবার ঈদে, এবার ঈদে পাকিস্তানি ড্রেস কিনবো, মেয়েরা কেনে না ঈদের ভেতরে পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি ড্রেস কিনবো, ড্রেস নিব। এই যে এখানে ঈদ, এই যে তুমি ধরো বাংলা করছো, বাংলা হয়েছে এবার ঈদে পাকিস্তানি ড্রেস নিব, এই ঈদের আগে অ্যাড বসবে। কেন অ্যাড বসবে? তুমি কিন্তু এখানে আবার দেখো, আমরা এখানে দেখো যখন পড়বো, যে দেখো এখানে দেখো বলছে যে এই যে ক্রিসমাসের আগে, দেখো অন বসছে এখানে, কেন এখানে অন বসলো ক্রিসমাসের আগে? বা এখানেও যদি ঈদ দেই আমরা, ঠিক আছে, এখানে হবে অন ঈদ ডে, ঈদ ডে। তাহলে এখানে ঈদের আগে অন বসলো, আবার আমরা এখানে দেখতেছি যে ঈদের আগে অ্যাড বসলো কেন? কারণ যদি সম্পূর্ণ সময় বোঝায়, পুরোটা সময় বোঝায়, পুরোটা সময় বলতে কি, তুমি বলছো এবার ঈদে আমি পাকিস্তানি ড্রেস নেবো, মানে যে কোনো দিন নিতে পারি, ঈদের 7 দিন আগেও নিতে পারি, ঈদের দিনও নিতে পারি, তুমি কিন্তু নির্দিষ্ট করে বলো না যে ঈদের দিনই নিব বা ঈদের আগের দিনই নিব। যদি নির্দিষ্ট করে বলতো তাহলে কি বসতো? তাহলে এখানে বসতো হলো অন, নির্দিষ্ট করে বিশেষ একটা দিন, বিশেষ দিন বললে অন বসতো। আর আমি যেহেতু বলছি যে পুরোটা সময়, পুরোটা ফেস্টিভ্যাল, পুরোটা উৎসব, মানে এবার ঈদে আমি পাকিস্তানি ড্রেস নিব বা এবার ঈদে আমি মোটরসাইকেল নিব, আমার পুরো ঈদটাই আমার এবার মোটরসাইকেলকে ঘিরে, এই যে পুরোটা সময় বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে কি ইউজ করবো? অ্যাট ইউজ করবো, অ্যাট ক্রিসমাস বা অ্যাট ঈদ। কারণ তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে এখানে পুরোটা সময় বুঝাইছে নাকি স্পেসিফিক বুঝাইছে। যদি বলতো যে ঈদের দিনই আমি এটা করব, আমি যদি বলতাম যে ঈদের দিন নামাজ পড়বো, ঈদের দিন নামাজ পড়বো, এরকম যদি বুঝাই নামাজ পড়বো, তাহলে ঈদের দিনই নামাজ পড়বো, আমি কি ঈদের আগের দিন পড়তে পারবো? পড়তে পারবো না। তার মানে ঈদের নামাজ আমরা ঈদের দিনই পড়বো, তার মানে এটা ঈদ ডে, ঈদ ডে, ঈদ ডে বুঝাইছেন, ঈদ ডে। তার মানে এটা কি বলবো? অন বলবে, অন বলবে। কিন্তু আমি বলছি এবার ঈদে, এই ঈদে কি নিবো? আমি একটা ড্রেস কিনবো, আই উইল ব্রট এ। আচ্ছা, এত কমেন্ট করতেছো কেন তোমরা? ক্লাসের টাইমে এত কমেন্ট করলে কিন্তু মানে এটা আমারও ডিস্টার্ব হয়, প্লাস দেখা যায় যে একজন কমেন্ট করলে আরেকজন যে আবার সেটা রিপ্লাই দেয়। ঠিক আছে, এই যে এগুলো কখনো করবা না, জাস্ট আমি যখন জিজ্ঞেস করবো একটা প্রশ্ন, সেটা শুধু অ্যান্সার দিবা। আর যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করবা, আর একজন কি কমেন্ট করলো সেটা কোনো কাউন্টার রিপ্লাই দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে এবার ঈদে পাকিস্তানি ড্রেস কিনবো, তো আমি এবার ঈদে কিনবো, কবে কিনবো সেটা আমি জানি, নির্দিষ্ট করে বলি না, আমি পুরো ঈদটাকেই বুঝাইছি, তখন কি বসবে? পুরো সময়টা বুঝাইলে অ্যাড। আর যদি নির্দিষ্ট দিন বুঝায় সেটাকে বলবে কি? অন। মনে রাখো, ঠিক আছে? যেখানে আরো কিছু উদাহরণ আছে এগুলো দেখে নিবা, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। তাপমাত্রা, অ্যাড বসবে, ঠিক আছে? তাহলে হি লিভস ড্যাশ মিরপুর ঢাকা, ঢাকা বড় স্থান, ইন বসবে, মিরপুর ছোট স্থান, অ্যাড বসবে, তার মানে অ্যাট আর ইন বি হবে। প্লিজ লিভ ইউর কি ড্যাশ রিসিপশন, দয়া করে অভ্যর্থনা কক্ষে আপনার চাবি রেখে যাবেন। এই যে একটা স্পেসিফিক জায়গা, ছোট একটা জায়গার কথা বলছে, অভ্যর্থনা কক্ষ, ছোট একটা রুম, একটা কক্ষর কথা বলছে, ছোট একটা কক্ষ, ছোট একটা জায়গা, তার মানে এখানে কি বসবে? অবশ্যই অ্যাড বসবে, অ্যাড বসবে। দ্য বুলেট ট্রেন ট্রাভেলস, যেটা আমরা অলরেডি দেখে আসছি এটা, তাই না? তার মানে এখানে কি বসবে? কত বেগে যাচ্ছে, একটা গতি, একটা গতির হার বুঝে, তার মানে কি বসবে? অ্যাড বসবে।
ওয়াটার বয়েস এত এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ফুটতে শুরু করে, এখানে কি বসবে তাপমাত্রা, তার মানে অ্যাড বসবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। তারপরে দেখো ইনের সকল নিয়ম, ইনের সকল নিয়ম এখানে বড় স্থান ইন বসবে, দীর্ঘ সময় মানে বড় বড় সময় হোক বড় স্থান হোক সব সময় কি বসবে ইন বসবে। দেখো মাস বছর ঋতু, যে বলছিলাম যে 30-এর বেশি হলে কি বসবে ইন বসবে। অবস্থা বা পরিবেশ, কোনো কিছুর ভেতরে বা কোনো পরিবেশে, যেমন কুয়াশার ভেতরে বা বৃষ্টির ভেতরে পড়ে গেছে এরকম যদি বোঝায় তখন আমরা ইন ব্যবহার করব। ঠিক আছে, তারপরে পোশাক ভাষা কালিও যে বললাম অফিসার রুলস, এটাকে পড়ে আসছে, হ্যাঁ অফিসার রুলস, অফিসার রুলসে কি বসবে ইন বসবে। দিনের আগে যেমন এই যে ইন দ্য মর্নিং, দিনের আগে না, দিনের অংশের আগে একটা সকাল, দ্য মর্নিং সকাল, দিনের একটা অংশ সকাল ইন বসছে। দ্য আফটারনুন বিকেল একটা অংশ ইন বসছে। দ্য ইভিনিং একটা অংশ ইন বসছে। কিন্তু ব্যতিক্রম হলো রাত, নাইট কিন্তু একটা পুরো রাতকে বোঝাচ্ছে এবং নাইটের আগে সবসময় কি বসবে অ্যাড বসবে। এটা একদম ঠোঁটস্থ করবা, টিটিএম। ঠিক আছে, নাইটের আগে সবসময় অ্যাড বসবে, নাইটের আগে সবসময় কি বসবে অ্যাড বসবে, এটা ভুল করা যাবে না। ওই যে মাস, 1 মাস 30 দিন মানে কি ইন বসবে। ঠিক আছে, এই যে ইন বসছে। বছর 30 দিনে বেশি ইন বসছে। ঋতু 30 দিনে বেশি ইন বসছে। দীর্ঘ সময় ইন দ্য, যে দীর্ঘ সময় মানে কি 30-এর বেশি, তার মানে কি ইন বসবে। ইন দ্য পাস্ট অতীতে, অনেক আগে। ঠিক আছে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে। ঠিক আছে, দীর্ঘ সময়, এগুলো ইন বসবে। ঠিক আছে, দেখো হি ওয়াজ বর্ন আই স্মল ভিলেজ ইন রাজশাহী, যে ছোট স্থান এই স্মল ভিলেজ ইন এগুলো আমরা অলরেডি দেখে আসছি, তাই না। তারপর উই রিচ দ্য এয়ারপোর্ট, কখন গেছিলাম, সময় দিনের একটা অংশে। দ্য ইভিনিং দিনের একটা অংশে, সন্ধ্যাবেলা, এটা দিনের একটা অংশ, তার মানে কি বলবে ইন বসবে। দ্য ইয়ং ম্যান ওয়াজ ড্রেসড আ স্যুটে, যে কি পরেছে পোশাক, অফিসার রুলস পোশাক পরেছে, তার মানে কি স্যুট পরেছে, কি বলবে ইন বসবে। মিস্টার মামুন ডেলিভার্ড আ লেকচার ড্যাশ ইংলিশ, ভাষা বলছিলাম যে তুমি কিভাবে, তুমি অফিসার মানে তুমি সুন্দর ভাষায় কথা বলবা, কি ভাষায় কথা বলবা তুমি, ইংলিশ ভাষা। দেখো এখানে মিস্টার মামুন ইংরেজিতে বক্তৃতা দিলেন, তার মানে কি এখানে ইন বসবে, কি বসবে ইন বসবে। ঠিক আছে, এই রুলসগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, জাস্ট রিকল করতেছি। হ্যাঁ, তারপরে দেখো অনের সকল নিয়ম, সংস্পর্শ বা উপরিভাগ যদি উপরে তার লেগে থাকে, যে বলছিলাম যে টেবিলের উপরে একটা বিড়াল বসে আছে, এটা কি অন হবে। দিন বা রাত, নির্দিষ্ট বার বা তারিখের আগে অন বসে, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। দেখো মাধ্যম যন্ত্র, টিভি রেডিও বা ইন্টারনেটের আগে অন বসে, এটা একটু মনে রেখো, এটা ইম্পর্টেন্ট। আর সদস্য, কমিটি বা দলের সদস্য বোঝা হচ্ছে অন বসে। ঠিক আছে, বারের নাম যেমন এই যে বলছে যে অন মানডে, অন ফ্রাইডে, নির্দিষ্ট তারিখ, অন 15th আগস্ট, অন মাই বার্থডে, নির্দিষ্ট দিন, জন্মদিনের দিন। বিশেষ দিন যেমন এই যে একটু আগে বলছে যে বিশেষ দিন, যদি ক্রিসমাস ডেটা থাকে, ঈদের পরে যদি ডে কথাটা থাকে, মানে ঈদের দিনই বোঝায়, ঠিক আছে, তাহলে কিন্তু সেখানে অন বোঝাবে। ঠিক আছে, আর যদি শুধু ক্রিসমাস থাকে বা শুধু ঈদ থাকে, তার আগে কি বসবে, তার আগে একটু কি দেখে আসলাম, তার আগে অ্যাড বসবে। ঠিক আছে, আচ্ছা। আবার বারের সাথে দিনের অংশ, যদি বলে যে মানডে সকাল, সোমবার সকাল, মানে বারও আছে আবার সময়ও আছে। ঠিক আছে, বা দিনের অংশ আছে, মানডে মর্নিং। ঠিক আছে, তাহলে কি বসবে অন বসবে। ফ্রাইডে ইভিনিং অন বসবে। ঠিক আছে, দেখো এখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখি। দ্য কাপ ইজ ড্যাশ দ্য টেবিল, টেবিলের উপরে কাপ থাকে। ঠিক আছে, কাপ থাকে তার মানে কি এটা লাগানো থাকে, তার মানে কি অন হবে। I was born dash 2 March in 1989, এটা কি হবে বলো। I was born dash 2 March in 1989, এটা অ্যান্সার কি হবে বলো তো সবাই, বলো এটা অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো, 2 নাম্বার অ্যান্সার কি হবে, সবাই অ্যান্সার করো, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে। I was born dash 2 March in 1989। দেখো এই ক্ষেত্রে কি করছে, এই ক্ষেত্রে তারিখটা নির্দিষ্ট 2 মার্চ, নির্দিষ্ট দিন, তার মানে এখানে কি বলবো ওয়ান বলবে। এই যে একটু আগে দেখলাম নির্দিষ্ট তারিখের আগে কি বসে ওয়ান বসে, 15th আগস্ট, 2 মার্চ, হ্যাঁ ওয়ান। সবাই ওয়ান কমেন্ট করতেছে, সাবাস, তার মানে বুঝতে পারছো। ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ, ড্যাশ দ্য ম্যাপ, এটা কি হবে, এটা অন হবে। এ মনে রাখবা, যদি ম্যাপের ভেতরে কোনো কিছু খুঁজতে বলা হয়, ঠিক আছে, ম্যাপের ভেতরে কোনো কিছু খুঁজতে বলা হলে সেখানে
অন হবে, এটা মনে রাখবা। এটা একটা রুলস, এই উদাহরণটা একটা রুলস। যখনই ম্যাপের ভিতরে কোনো কিছু খুঁজতে বলবে তখনই আমরা কি বসাবো, অন বসাবো। এই উদাহরণটা কিন্তু একটা রুলস, মনে রাখবা। তারপর কি বলছে, আই অ্যাম নট ড্যাশ দ্য কমিটি। যে বললাম যে কমিটি বা দলের সদস্য বুঝাইতেছে যে আই অ্যাম নট ড্যাশ দ্য কমিটি, আমি এই কমিটিতে নেই বা আমি কমিটির সদস্য নই, কি হবে, অন হবে। ঠিক আছে, কমিটির সদস্য বুঝাইতে কি হবে, অন হবে। তারপর তুমি ধরো টিভিতে একটা জিনিস, একটা শো দেখছো, তখন কি হবে, তখন কিন্তু টিভির আগে অন বলবে। ঠিক আছে, যদিও এখানে উদাহরণ নাই, এভাবে উদাহরণ আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, একদম খুবই ইজি, এগুলো আমরা ম্যাক্সিমাম রুলসগুলো পড়ে আসছি অলরেডি। তারপরে দেখো বাই এবং উইথ, এগুলো আমরা পড়ে আসছি অলরেডি। বাই মানে কর্তা, যে নিজে কাজ করবে ব্যক্তি, উইথ মানে কি যন্ত্র। ওই যে বললাম যে তুমি দাঁড়ায় আসো, হাতে একটা লাঠি, তুমি একটা তোমার বান্ধবীকে মনে করো যে বাড়ি মারছো বা তোমার বন্ধুকে বাড়ি মারছো, তো তোমার আগে কি বসবে, তোমার আগে বাই বসবে, তোমার লাঠির আগে কি বসবে, তোমার লাঠির আগে তোমার আগে বাই বসবে এবং তোমার লাঠির আগে কি বসবে, উইথ বসবে। উইথ বসবে যে আই ফাইনালি কিল দ্য ফ্লাই ড্যাশ, তার মানে কি রোল্ড আপ নিউজ, এটা হলো যন্ত্র। এই রোল্ড আপ, অবশেষে আমি একটি ভাঁজ করা খবরের কাগজ দিয়ে মাছিটি মারলাম। তার মানে কি, কি দিয়ে মারছো, ভাঁজ করা খবরের কাগজ। এই যে রোল্ড আপ নিউজ, এটা কি, এটা দিয়ে মার, তার মানে এটা হলো কি যন্ত্র। তার মানে কি, এটা কি বলবে, উইথ বলবে, উইথ বলবে। হি ওয়াজ কিল্ড, ওই যে রবার, ডাকাত একটা কুঠার দিয়ে তাকে হত্যা করলো। হি ওয়াজ কিল্ড ড্যাশ দ্য রবার ড্যাশ হ্যাডসেট, তার মানে কি ডাকাতটি একটা কুঠার দিয়ে হত্যা করলো। কিল্ড, এটা কি হবে তাহলে বলো তো, এখানে হবে বাই আর এখানে হবে কি উইথ। তার মানে কি হ্যাডসেট একটা কুঠার, কুঠার দিয়ে মারছে, তার মানে কি এটা হলো যন্ত্র। যন্ত্রের আগে কি বসবে, অবশ্যই উইথ বসবে, যন্ত্রের আগে উইথ বসবে। আর রবার মানে কি ডাকাত, তার মানে এটা হলো ব্যক্তি যার দ্বারা কাজটি হয়েছে, তারাই কি বসবে, বাই বসবে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, আমরা পড়ছিলাম যে ঘড়িতে সময় জানতে চাইলে তার আগে কি বসে, বাই বসে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ঘড়ি দ্বারা সময়, বলছিলাম তোমার হাতে একটা টাইটান ব্র্যান্ডের দামি ঘড়ি আছে, তো ঘড়ি দ্বারা যখন সময় জানতে চায় তখন সেটাই কি বসে, সেটার আগে বাই বসে। ঠিক আছে, আর পাশে বা নিকটে বুঝাইতে কি বসে, বাই বসে। ঠিক আছে, নিকটে বুঝাইতে বাই বসে। যেমন দেখো এখানে বলছে যে ডেলা স্টুড ড্যাশ দ্য উইন্ডো, ডেলা জানালার পাশে দাঁড়ালো, কি হবে, বাই, বাই দ্য উইন্ডো, বাই দ্য উইন্ডো। ঠিক আছে, ডেলা স্টুড বাই দ্য উইন্ডো। তারপরে দেখি ওভারের সকল নিয়ম, ওভারের সকল নিয়ম। দেখো এখানে কি বলছে যে গতিশীলতা, স্পর্শ না করে উপর দিয়ে গতিশীল, যে বললাম যে একটা নদীর উপর দিয়ে একটা পাখি উড়ে গেল। ঠিক আছে, পাখি উড়ে গেল, এটাকে আমরা কি বলতেছি, পাখিরা যে উড়ে গেল এটাকে আমরা বলতেছি হলো ওভার। ঢেকে দেওয়া, কোনো কিছু দিয়ে ঢেকে দিল, তোমাকে চাদর দিয়ে ঢেকে দিল, যে হি পুট আ কুইল্ট ড্যাশ মি ওভার মি, সে আমাকে একটি লেপ দিয়ে ঢেকে দিল, বললাম না একটা চাদর বা একটা লেপ দিয়ে ঢেকে দিল, তার মানে কি ওভার হবে অ্যান্সার। তারপরে এখানে কি বলছে যে সর্বোচ্চ কোন এলাকা সব জায়গায় বোঝাতে অল ওভার বোঝায়, অল ওভার, সব জায়গা, কোন এলাকা সব জায়গা, অল ওভার। এটা ইজি একটা বাংলা মিনিং হিসাবে ব্যবহার করা যায়, অল ওভার, সব জায়গা। ঠিক আছে, দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার, কি হবে, এটা আমরা অলরেডি দেখে আসছি, ওভার হবে, তাই না? তাহলে সবাই একটু কমেন্ট করো তো, এটা কি হবে, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ ঢাকা, এটা কি হবে বলো, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ ঢাকা, এটার অ্যান্সার কি হবে, বলো তো কি হবে এটা, এটা কিন্তু ওভার হবে। কি হবে ভাইয়া, ওভার হবে। কারণ কি, এক্ষেত্রে নদী আর পাখির কথা চিন্তা করো, নদী এইটুক আর পাখিটা কি এই যে পার করে গেছে, পার করলে ওভার বলছে। এটা আবার এই যে প্লেন ফ্লিউ দেখা ওই ক্লাউডের মতো আবার এখানে অ্যাবভ দিও না। ঠিক আছে, এটা কিন্তু কারণ কি ওখানে মেঘও ছিল পুরো রাস্তা জুড়ে আর প্লেনও ছিল পুরো রাস্তা জুড়ে, এই জন্য আসলে এখানে অ্যাবভ হয়েছে, উচ্চতার শুধু বুঝাইছে, মেঘটাকে ক্রস করে যায় নাই, পাস করে যায় নাই। কিন্তু ঢাকা নিচে, ঢাকা শহরে এইটুক আর প্লেনটা ঢাকা শহর উপর দিয়ে পাস করে গেছে, মানে নদীর উপর দিয়ে যেমন পাখি চলে যায়, ঢাকার উপর দিয়ে প্লেন চলে গেছে, তার মানে কি ওভার হবে এখানে। ঠিক আছে, এখানে কিন্তু ওভার হবে। ঠিক আছে, কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আম, কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও। আর ক্লাস লাইটটা আমি দিয়ে দিব। আর অবশ্যই আগামীকালকে, আজকে ক্লাস হলো যেহেতু, আগামীকালকে হলো কি থাকবে, হোমওয়ার্ক থাকবে।
আমি গ্রুপে হলো হোমওয়ার্কটা দিয়ে দিব, তোমরা সবাই হোমওয়ার্ক করে অবশ্যই আমাদের যে পাবলিক গ্রুপটা আছে গ্রুপে তোমরা পোস্ট করবা হোমওয়ার্ক। আমি কিন্তু মনিটরিং করি যে কারা আসলে হোমওয়ার্ক নিয়মিত করছো, কারা করছো না। তো অবশ্যই হোমওয়ার্ক নিয়মিত করতে হবে। হ্যাঁ, তো হোমওয়ার্কগুলো ঠিক মতো করবা, হোমওয়ার্ক সাবমিট করবা। এটা হলো মেন কথা। কালকে হোমওয়ার্ক যাবে, আর পরশু দিন হলো আমরা প্রিপোজিশনের উপর একটা এক্সাম নিব। ঠিক আছে? তো আমাদের ক্লাসটা এমনভাবে আমি সাজানোর চেষ্টা করেছি, এমনভাবে করিয়েছি। তুমি যখনই এখন যে কোনো প্রশ্ন খুলবা, দেখবা যে ম্যাক্সিমামগুলো পারতেছো। আর একটা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ক্লাসে, সেটা হলো যে ভাইয়া শুধু রুলস দিয়ে কিন্তু প্রিপোজিশন পারা যাবে না, রুলস দিয়ে পারা যাবে না। আর একটা জিনিস লাগে, সেটা হলো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন। ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি করা লাগে? সরাসরি মুখস্থ করা লাগে, মুখস্থ করা লাগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, তো রুলস দিয়ে যত রকমের প্রিপোজিশন আসতে পারে সবগুলাই আমি পড়াই দিছি, ইনশাল্লাহ এর বাইরে আসবে না। এর বাইরে দু একটা রুলস থাকলেও সেগুলা লেস ইম্পর্টেন্ট এবং আসে না খুব একটা। আমি যা দিছি ইনশাল্লাহ চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো, এর ভিতর থেকেই একাডেমি বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় কমন পাবা এবং হুবহু কমনও পাইতে পারো, সে চান্সও আছে। কিন্তু ফুল মার্কস পাইতে হলে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। মানে এটা হলো ভোকাবুলারির মতো মুখস্থ করা লাগে, এটা কোনো রুলস নাই। ঠিক আছে? এই যত রুলস বললাম রুলসগুলোর ব্যতিক্রম, এলা রুলস ফলো করে না, মানে এগুলো মুখস্থ করা লাগে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিভাবে মুখস্থ করবা, সেটা হলো প্রশ্ন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ভোকাবুলারি, ভোকাবুলারি এইগুলা খুব সুন্দরভাবে মুখস্থ করা যায় কিভাবে জানো? ছোট ছোট গল্প শুনে। কিভাবে গল্প শুনে? তো এই ট্রিক্সগুলো কিন্তু আমি ছোট ছোট ট্রিক্স আকারে রেকর্ডেড ক্লাসগুলো করে দেখো পেজে কিন্তু আপলোড দিচ্ছি নিয়মিত, প্রতিদিন একটা করে। এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, এবং আমি ভিডিও দেওয়া শুরু করব, মোটামুটি শুরু করছি ভিডিও দেওয়া। এবং আশা করি যে মোটামুটি ওইখানে প্রায় 80টার মতো ভিডিও যাবে। কয়টা ভিডিও যাবে ভাই? 80টা। এবং 80টা ভিডিওর মাধ্যমে মোট আমার বাছাই করা, মানে একদম অ্যানালাইসিস করে রিসার্চ করে মোট 800টা ভোকাবুলারি আমি বের করছি। যে 800টা ভোকাবুলারি পড়লে তোমার অ্যাডমিশন বলো, ভবিষ্যতে যত চাকরি বলো, কোথাও তুমি আটকাবা না, সব জায়গায় হুবহু মান পাবো 800টা দিকে। বিসিএস জব সব জায়গায় অ্যানালাইসিস করে, অ্যাডমিশন অ্যানালাইসিস করে আমি 800টা ভোকাবুলারি বের করছি। এবং 800টাই কিভাবে মনে রাখবা, মুখস্থ করা প্রত্যেকদিন 10টা করে। এবং কি করছি, প্রতিদিন একটা ছোট গল্প পড়াইছি, সেই গল্পের মাধ্যমে 10টা করে এমসিকিউ মুখস্থ হয়ে যাবে তোমার। ফার্স্ট অফ অল, যে ওই গল্পের মাধ্যমে প্রতিদিন 10টা করে ভোকাবুলারি গল্প শুনলেই মুখস্থ হয়ে যাবে 5 মিনিটে। এবং তার পাশাপাশি ওই 10টা ওয়ার্ডের 20টা সিনোনিম, সিনোনিম এবং 20টা, এবং 20টা হলো অ্যান্টোনিম। ঠিক আছে? অ্যান্টোনিম। তো 20টা সিনোনিম, 20টি অ্যান্টোনিম, মোট 40টা, 10টা ভোকাবুলারি 50টা। মানে তুমি ওই 5 মিনিটের বা 7 মিনিটের ভিডিও যদি দেখো, তোমার 50টা ওয়ার্ড মিনিং পড়া হয়ে যাবে। এবং এত ছোট ছোট গল্প এবং মজার মতো করে পড়াইছি আমি, যে ওইটা পড়লে শুনলেই তোর মনে থাকবে। তুমি যদি জাস্ট এমন করো যে ভাইয়া আমি তো নোট করবো না, শুধু শুনবো, হ্যাঁ, তুমি সকালে একবার শোনো একটা ভিডিও, ওই ভিডিও তুমি বিকালে একবার শোনো, রাতে ঘুমানো যাওয়ার একবার শোনো, এবার শুনলেই তোমার মুখস্থ হয়ে যাবে। এত সুন্দর করে পড়াই দেওয়া হয়েছে। তো এই